ভালো খারাপটা কিন্তু দুটো সঙ্গী, একসাথেই চলে। এবার তুমি কার হাত ধরবে সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। শান্তিনিকেতন বললেই মানুষ শুধু বসন্ত উৎসব আর পৌষ মেলাই জানেন। সেখানে রবীন্দ্রনাথের গীতবিতান যদি সে পড়ে, গলায় সুর না থাকলেও মানুষের মানে মনটা হচ্ছে আসল গো। আমি খুব বেশি মানুষের সাথে কথা বলি না, দাদাই এটা ভীষণ অপছন্দ না, ওর কথা যুক্তিযুক্ত। রবীন্দ্রনাথের বাণী এমন একটা শক্তি যোগায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যুদ্ধের আগে আমি সুরে মোহিত ছিলাম। আমার কাছে রবীন্দ্রনাথের সুরটা তাড়া করত। মানে রবীন্দ্রনাথকে চিনতে গেলে জীবনকে চিনতে হয় আগে। টি টকার্স পডকাস্টে আরেকবার সবাইকে স্বাগত এবং নমস্কার। এইবারের টি টকার্স ভীষণ অন্যরকম, কারণ আমি চেষ্টা করব আজকের এই পর্বে শুধুমাত্র বাংলায় কথা বলতে। এই বাংলায় কথা বলার একটা কারণ আছে, যদিও মাঝে মাঝে ইংরেজি শব্দ চলে আসবে, কারণ সেটাই আমাদের এখন দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কিন্তু চেষ্টা করব বাংলায় কথা বলতে। আজকের পর্বটা ভীষণ আনন্দের এবং এই পর্বটা ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটা একটু পরে বলছি। আজকের পর্বে বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে জড়িয়ে গেছি, সেভাবে অনেক মানুষরা আমাদের সাথেও জড়িয়ে গেছেন। অনেক গুণীজন তাদের কথা আমাদের বলেছেন, তাদের অভিজ্ঞতার কথা আমাদের বলেছেন, এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা শিখছি, প্রতিনিয়ত শিখছি। আজকের এই পর্বেও এমন একজনকে পেয়েছি যার থেকে শিখব, কারণ আমি এবং আমরা সবাই মনে করি যে যা কিছু হোক না কেন শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ শেখার সাথে জীবনের অভিজ্ঞতার একটা ভীষণ রকম মিল আছে। আমরা যতদিন বাঁচি ততদিন শুধু শিখেই যাই। তাই আজকেও শিখব এমন একজন মানুষের থেকে, যে মানুষকে আমি চিনেছি প্রায় 3-3.5 বছর হলো। একটি বিশেষ কাজে তার সাথে তার যে কর্মক্ষেত্র, তার অফিস, সেখানে তার সাথে আমার আলাপ, এবং তারপরে বিভিন্ন কথা বলতে বলতে তিনি আমার দিদি হয়ে উঠলেন। এবং এই যে মাঝে মাঝে বলি যে কোন মানুষ কিভাবে আপন হয়ে ওঠে এবং জড়িয়ে যায়, সেটা বুঝতে খুব অসুবিধা হয়। অনেক সময় বোঝাও যায় না যে কারা জড়িয়ে গেলেন। ইনিও জড়িয়ে গেছেন। আজকে শুধুমাত্র দিদিকে পাওয়া নয়, আজকে দিদির মাধ্যমে অনেককে পাব, কিন্তু তার মধ্যে একজনকে পাব যিনি আমার সাথে শুধু জড়িয়ে যাননি, প্রত্যেক বাঙালির সাথে জড়িয়ে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনযাপন, তার সৃষ্টি, তার সুর, তার গান আমাদেরকে ইন্সপায়ার করেছে, এখনো করে, এবং এটা আমি ভীষণ কনফিডেন্টলি বলতে পারি পরবর্তী কয়েকশো প্রজন্মকেও করে যাবে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে আজকের একটি স্পেশাল এপিসোড। আর শুধু রবীন্দ্রনাথের কথা যখন বলবো, রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিয়ে যখন কথা বলবো, তখন দুঃখ, বিরহ, প্রেম, পূজা সবই ঘুরে ফিরে আসবে। আমাদের দৈনন্দিন জীবনের সাথে দুঃখ, প্রেম, বিরহ সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই এই এপিসোডটা শেষ পর্যন্ত যে দেখবে না, সে জীবনের অনেকটুকু পার্ট মিস করে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো,
এই এপিসোডের শেষ অবধি দেখা। আমরা ভীষণ আনন্দিত এবং আমাদের সবার একটা প্রিভিলেজ যে আমাদের মধ্যে আমরা পেয়েছি মনীষা মুরলী নায়ারকে। দিদি, তোমাকে এই এপিসোডে পেয়েছি এবং তোমার সাথে কথা বলতে বলতে, মানে তোমার সাথে প্রথম কথা বলার থেকে আজকের দিন অবধি এটা অনেকটা একটা রূপকথার মতো। কেন বলছি, অনেকের সাথেই আলাপ হয়, অনেকের সাথেই ঘোরাফেরা, বা ধরো অফলাইন কখনো দেখা করি, চায়ের আড্ডা হয়, কিন্তু তোমার সাথে কথা হয়েছে বেশিরভাগ কথাটাই কাজ নিয়ে হয়েছে বা কর্মজীবন নিয়ে হয়েছে। কিন্তু তোমাকে মানুষ হিসেবে আমার ভীষণ জানতে ইচ্ছে করেছে বারবার। তোমার যে মানুষ তোমাকে যেভাবে চেনেন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, কিন্তু যেটা মানুষ জানেন না যে মিউজিক তোমার জীবনে কী করে এলো। আমি তোমাকে নিয়েও একটু পড়াশোনা করেছি, তোমার শান্তিনিকেতনের জীবন নিয়ে পড়াশোনা করেছি, তোমার বাবার কথা জেনেছি। উনি বিশ্বভারতীতে নৃত্যের অধ্যাপক ছিলেন এবং সেখান থেকে তোমাদেরকে শান্তিনিকেতনের সাথে পরিচয় করিয়ে দেওয়া ওনার জন্যই। সেখান থেকে একটু শুরু করব। 1980 সাল বাবা বিশ্বভারতীতে চাকরির জন্য আসেন এবং আমার বাবা একজন এমন মানুষ যিনি তার নৃত্যকে সাধনা করে গেছেন। মানে আমি আজকের যুগেও না, মানে এটা ভাবতে পারি না যে বাবার মতন একজন মানুষ যিনি কেরালায় থাকলে হয়তো, যেহেতু কথাকলির বাবার, মানে কথাকলি অ্যাক্টর বাবা, তো হয়তো কেরালায় থাকলে বাবা অনেক বেশি নৃত্যের মধ্যে থাকতে পারতেন। বাবা সেটা না করে বাবা শিক্ষকতাকে বেছে নিলেন এবং আমরা পাটনায় ছিলাম তখন, মানে আমাদের জন্মটা পাটনায়, তারপরে শান্তিনিকেতনে আসা। এবং মানে বাবা মা হয়তো বা আমাদের নিয়ে শান্তিনিকেতন বেড়াতে গেছিলেন, সেখানকার পরিবেশ ভীষণ ভালো লেগেছিল এবং একটা কোনো সূত্র ধরে শান্তিনিকেতন আসা, কিন্তু ফুল টাইমার হিসেবে নয়। আমি এই কারণে বলছি যে আজকে ভীষণ আমরা ক্যালকুলেটিভ একটা এই নিয়ে চলি সব কিছুতে। সেইখানে আমাদের 3 ভাই বোনকে নিয়ে বাবা মা এলেন এবং তখন সঙ্গীত ভবনের প্রিন্সিপাল, মানে অধ্যক্ষা ছিলেন মুহূর্তি কণিকা বন্দ্যোপাধ্যায়, এবং বাবা জয়েন করেন ওখানে, মানে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। আমার খুব ভালো লাগলো যে বাংলার পরিবর্তে যে ইংরেজি ব্যবহার আমরা করব না, তো যখনই ইংরেজি শব্দ আসছে তখনই বাংলার প্রতিশব্দ আমার মাথায় আসছে, সেটা আমার নিজের ভীষণ ভালো লাগছে। এবং প্রথম কিছু মাস আমাদের বেশ যুদ্ধ চালিয়ে যেতে, আমাদের বলবো না, বাবা মাকে বেশ যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে। পরবর্তীকালে মুহূর্তির অনেক সাহায্য আমরা পেয়েছি এবং তখন না মুহূর্তিকে ঠিক, মানে মুহূর্তি রবীন্দ্রসঙ্গীত জগতের ওইরকম নক্ষত্র আমরা কিন্তু বুঝিনি, মানে আমরা বুঝিনি শুধু না, উনি বুঝতে দেননি কখনোই না। এবারে আমাদের বাড়িতে ওনার আসা যাওয়া ছিল, খুব স্নেহ করতেন বাবাকে, সেই সঙ্গে সাউথ ইন্ডিয়ান খাবার, তখন তো এত শান্তিনিকেতন একদম অন্য রকম, মানে একদম অন্যরকম, যেটা আমাদের মনে রয়েছে। মানে 80 সালের শান্তিনিকেতনের সাথে এখনকার শান্তিনিকেতনের কোনো মিল নেই। তো ফলে একটা অদ্ভুত পরিবেশে আমরা পড়লাম গিয়ে, বা আমার তখন 1.5-2 বছর বয়স। ফলে আমার কাছে শান্তিনিকেতনই একটা জগৎ, মানে শান্তিনিকেতনের বাইরে যে কোনো একটা জগৎ হতে পারে আমি সেটা ভাবতেও পারতাম না আর কি। চিরকাল একটা অবাস্তব দুনিয়ায় আমি থেকেছি। আমি খুব বাস্তব, আমি ভীষণ ভয় পাই এখনও,
এখনও আমার বেশ একটা নিজের একটা একটা ছোটো কোণ আছে যেটাতে আমি খুব বেশি মানুষের সাথে মিশতে পারি না, খুব বেশি এগিয়ে গিয়ে কথা বলা, এটা আমার মানে আমি পেরে উঠি না, আমার ভালোও লাগে না। আমার ভীষণ একটা কোথাও একটা ছোট্ট জায়গা যেখানে আমার নিজেকে আমি খুঁজে পাই, আমি সেই জগৎটাকে বেশি ভালোবাসি। কলকাতা ভীষণ ভয় পেতাম জানো। আমার যত বন্ধুরা কলকাতা থেকে পড়তে আসতো হোস্টেলে, আমি যখন বলতো ওরা যে কলকাতা থেকে এসছি, আমার ভীষণ একটা ভয় করতো যে বাবার হাত ধরে আমরা যখন ছোটোবেলায় কলকাতা এসছি, তখন দেখতাম সবাই দৌড়চ্ছে, মানে বাস ট্রাম দৌড়চ্ছে, মানুষজন দৌড়চ্ছে, মানে কারোর শান্তি নেই। আর শান্তিনিকেতন ছিল সাইকেল চালিয়ে যাওয়া, যেখানে ইচ্ছে যাওয়া, যখন ইচ্ছে গান গাওয়া যায়, যখন ইচ্ছে যা ইচ্ছে করা যায়। আর সেখানে কলকাতার একদম অন্যরকম। ফলে আমার কলকাতা শহর হচ্ছে ভীষণ কিছু ভালো লাগতো। আমি চেয়েছি কলকাতা শহরে আসতে, তাও না। তবে বিগত 20-25 বছর আমার মোটামুটি শান্তিনিকেতন আর কলকাতা ভাগাভাগি, মানে অর্ধেক হবার সময় এসছে এখন, যে এত বছর আমি শান্তিনিকেতনে কাটিয়েছি, এত বছর কলকাতায়। এখন ভয় পাই না আমি কলকাতা। আমিও দেখি যে সবাই দৌড়চ্ছে, আমিও সেই দৌড়ের কোথাও না চাইতে আমিও একটি অঙ্গ হয়ে গেছি। কিন্তু ফিরে এসে আমি একটু চুপ থাকতে ভালোবাসি। মানে আমি আমার অফিস থেকে আমি যখন আসি, আমি সোজা যাই আমার গানের ঘরে, থাকে ক্লাস থাকে সব থাকে, কিন্তু সেই সময়টা হচ্ছে আমার নিজের সময়, যেখানে আমি আমার সমস্ত কিছুকে আমি খুব সহজে বের করে ফেলতে পারি আমার মন থেকে। তখন আমি যখন গান গাই, আমার কিচ্ছু স্পর্শ করে না। আমার কাছে রবীন্দ্র সদনের মঞ্চে যখন আমি বসে গান গাই, বা আমি যখন বাড়িতে গান গাই, আমি যখন গান গাই, মানে তখন আমার কাছে এগুলো কিছু কিছু ম্যাটার করে না। কারণ আমার শরীরে কোনো ব্যথা আমি ভুলে যাই, আমার মনের কোনো দুঃখ থাকে না। আমি জাস্ট আমার মনে হয় একের পর এক গান গেয়ে কোথাও না কোথাও একটা কিছুর সাথে রিলেট হওয়ার চেষ্টায় থাকি। সেটা আমি একমাত্র গানের মধ্যেই পাই। তো আমি জানি না আমি পথ হারিয়ে কোথায় কোথায় যাচ্ছি। তুমি যে প্রশ্ন করেছিলে না, তুমি পথেই আছো। এখানে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যতগুলো এপিসোড করেছি, বা যত টিকটকার্সে যারা আসেন, বা আমি যাদের সাথে মিশেছি এখনো অবধি, তুমি যে কথাটা বললে ইংরেজিতে এটাকে বলা হয় মি টাইম, আমার নিজের সময় একটা। আমাদের মতো যারা কর্পোরেটে কাজ করছে বা বিভিন্ন জগতের সাথে যারা যুক্ত, তাদের অনেকেরই কিন্তু এই মি টাইম খুঁজে বার করাটা ভীষণ দুষ্কর। সেটা যে নিজের থেকে তারা চান না তা নয়, সেটা হয়তো তারা পেরে ওঠেন না, তাদের এতটাই সময়ের সাথে যুদ্ধ করে চলতে হয়। কিন্তু এখানেই হয়তো আমরা আলাদা হয়ে যাই, এখানে হয়তো তুমি আলাদা হয়ে গেছো। যে রবীন্দ্রনাথ, মিউজিক, বাবা, শান্তিনিকেতন, এই যে চারটে বা চারজনের মধ্যে তুমি আবদ্ধ হয়ে গেলে, এটার মধ্যেও তো তোমার একটা ইচ্ছা ছিল বলেই হয়েছে। মানে এটা তো তোমার একটা চয়েস। মানে যতই বাবা বলুক যে তোমাকে এটা করতে হবে বা তোমাকে গান শিখতে হবে, এটা সত্যি কথাই। বাবা মা কিছু চাপিয়ে দেননি। মানে হ্যাঁ, আমরা ছোটোবেলায় বাবা নিয়ে যেতেন সব রিহার্সালে, যখন মহড়া হতো শান্তিনিকেতনে, সাইকেলে করে বাবা নিয়ে যেতেন। তখন আমার কত বয়স, 3-3.5 বছর বয়স। শ্যামাল রিহার্সাল চলছে, গম গম করছে পুরো স্টেজ। মানে তখনকার শান্তিনিকেতনের সবাই বসে আছেন, শান্তিদা, মোহরদি, নীলিমাদি, এবং নাচের সাথে তাদের রিহার্সাল চলছে। একটা সুর ভীষণ আসতো, মানে ওইটা ঠিক শেখার জন্য নয়, একটা ভালো লাগা। শান্তিনিকেতনের সব থেকে যেটা হচ্ছে প্রকৃতি। মানে ধরো
বর্ষার সময় হোক বা বসন্তের সময় হোক, এই দুটো সময় শান্তিনিকেতন একদম অন্য একটা রূপে, মানে আমি ঠিক বসন্ত উৎসবের কথা বলছি না, আমি বসন্তের কথা বলছি শুধু, বা বর্ষা মঙ্গলের কথা বলছি না, আমি শুধু বর্ষার কথা বলছি। এই যে একটা পরিবেশ তৈরি হয়ে যায়, এবং এই যে বাবা নিয়ে যেতেন, সেই থেকে যে একটা গান কানে ভাসতো, একটা সুর কানে ভাসতো। পরবর্তীকালে যখন আমরা পাঠভবনে বা আনন্দ পাঠশালা, মানে আমি নার্সারি থেকে পড়েছি, একটা মন্ত্র, আমাদের বেদ মন্ত্র দিয়ে আমাদের দিন শুরু হতো, একটা সূত্রে বেঁধে গেছিলাম। মানে এটা একটা গান ছিল জীবনেরই একটা অঙ্গ। মানে যখন 4 বছর বয়স, বাবা মা, মানে বিশেষ করে আমার মা এই বিষয়ে ভীষণ পার্টিকুলার আর কি। মা আমাদের একজনের কাছে ভর্তি করলেন, মধুমিতাদি বলে। আমরা 3 ভাই বোন যেতাম, আমি কিন্তু ঘুমোতাম। মানে দাদাই ভীষণ সিরিয়াস, দাদা চিরকালই সিরিয়াস ভীষণ। আমি ছোটদা পেছন পেছন যেতাম দাদাইয়ের, আমি গিয়ে ঘুমিয়ে পড়তাম। ও ক্লাস হয়ে যেত, আমাকে আবার তুলে নিয়ে হাতে করে, মানে আমাদের জাস্ট বাড়ির একটা রাস্তার ওপারে ছিল ওনার বাড়ি। তো এবং বিকেলবেলা মা খুব বলতেন যে বিকেলবেলা প্র্যাকটিস করতে হবে। আমার মা ভীষণ কর্মঠ একজন মানুষ, এবং অসম্ভব পরিশ্রম করতেন, অসম্ভব পরিশ্রম। মানে আমি কাউকে দেখিনি, সৌভিক। এবারে মার বক্তব্য ছিল, মা যখন আসবেন ক্লাস নিয়ে, আমরা 3 ভাই বোন যেন বসে গান গাই, একদম সিরিয়ালি। তানপুরা দাদাই মেয়েদের টেদে আমরা 3 ভাই বোন গান গাইতাম। মা ওটা, মানে মা ওই সময় যখন ঢুকবেন আমরা যেন দেখেন যে আমরা বসেছি। এইটা ছিল বাড়িতে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গানটা শেখার পেছনে এইটা ছিল না যে বড় হয়ে গানই গাইতে হবে, বা গান গাইলে এই বিষয়গুলো আছে। মানে গানটা, সুরটা, হ্যাঁ, সুর থাকা দরকার। মানে একটা এইটা না থাকলে ভালো করে বাঁচা যায় না হয়তো বা। আমি একটা বিজ্ঞান ঢোকানোর চেষ্টা করি। বিজ্ঞান বলছে যে মানুষের মস্তিষ্কে সুর থাকে বা রেজোনেন্স থাকে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস অনেক ইজি হয়। রবীন্দ্রনাথ একজন অনেক বড় মিউজিশিয়ানও ছিলেন। তিনি নিজের লেখায় সুর দিয়েছেন, প্রচুর এরকম গান আছে। সেই গানের সেই সুরের এখন অনেক ইম্প্রোভাইজেশনও হচ্ছে, অনেকে তার নিজের মতো করে করছে, কিন্তু বেস সুরটা কিন্তু তারা চেষ্টা করছেন একই রকম রাখার। তুমি যে বললে যে এই যে সুরটা রয়ে গেছিল তোমার, এই সুর কি তোমাকে কখনো তোমার মনুষ্যত্ববোধ বা তোমার ব্যবহারিক বহিঃপ্রকাশকে ইন্সপায়ার করেছে? আমি ঈশ্বরের কাছে একটাই জিনিস চাই, জানো সৌভিক, যেদিন সুর থাকবে না সেই মুহূর্তে যেন তিনি নিয়ে যান। আমি আর কিচ্ছু চাইনি ঈশ্বরের কাছে। আমি ঠিক তোমার কথাটাকে আমি কীভাবে গুছিয়ে বলবো আমি জানি না। আমি জীবনের, আমি ভীষণ, যেহেতু বাড়িতে সবার ছোট, একটু ওভার প্রোটেক্টিভ সব বিষয়ে। দুজন দাদা আমার, মানে সাইকেলে গেছি তখনও 2টো দাদা পাশাপাশি। তো ফলে এরমভাবে মানুষ হয়েছি। কলকাতা শহরের আসার পর জীবনকে নতুনভাবে দেখতে শুরু করলাম, এবং একটা সময় এসে এই যে কল্পনা জগতে বাস্তবে এসে যখন পড়লাম, সেটা একটু বেশ কঠিন। এবং ধরো আমার পাশের মানুষ যখন অসুস্থ হলো, আমার বাচ্চাটা তখন ছোট, তখনও 5 বছর বয়স, আমার বাবা মা বাড়িতে। তো আমি যখন ওকে নিয়ে প্রথম যখন হসপিটাল গেছি, আমি জানি না, মানে ডাক্তার আমাকে ভীষণ ডাক্তারি ভাষায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমি আলটিমেটলি, আমি তো এই বিষয়ের নই। আমার তো আমি ওটা নিতে পারার মতন, বা আমার ওই বোধটা নেই। আমি শুধু জিজ্ঞেস করতাম, ভালো হয়ে যাবে তো, ঠিক হয়ে যাবে তো, মানে আমার এটাই প্রশ্ন। আমার তো অত ডাক্তারি পড়ে আমি কিছু করতে পারবো না, কারণ আমার বিষয় নয়। আমি ফিরে এসে, মানে সারাদিন আমি ওই হসপিটালে প্রথম 3-4 দিন যাওয়া হয়,
অসহায়ের মতন কেঁদে কেঁদে ঘুরে বেড়াতাম পুরো হসপিটাল নয়। আমি বাড়ি এসে আমাদের দুটো বাড়ি মানে রাস্তার এপারে ওপারে ছিল, দুটো বাড়ি মানে দুটো যেখানে আগে থাকতাম আর পরে আরেকটা ছোট বাড়িতে বাবা মা সবাই থাকতেন। তো আমি বাড়িতে এসে আমি না প্রথমেই করতাম তানপুরাটা চালিয়ে আমি বসে থাকতাম। আমি কারণ আমাকে এরপরে ফেস করতে হবে আমার বাবা মাকে এবং আমার বাচ্চাটাকে, এবং চুপ করে বসে থাকতাম, বসে একটা কোনো গান গাইতাম। মানে আমার তখন যেটা ইচ্ছে করতো কিছুটা গাইতাম, কিছুটা গানতাম, কিছুটা আবার আমি গান গাইতে গাইতে কান্না ভুলে যাই। এটা আমার ছোটোবেলার অভ্যেস। মানে কেন কেঁদেছি সেটা আমার মাথা থেকে বেরিয়ে যায়। তো এইখান থেকে আমি শক্তি পেতাম, কারণ আমাকে বাড়িতে কিন্তু আমি কান্নাকাটি নিয়ে আমি ঢুকতে পারবো না, আমাকে হাসি মুখে ঢুকতে হবে এবং আমার কনফিডেন্সের উপর দাঁড়িয়ে আমার বাচ্চাটা বড় হবে। ও দেখবে যে না মা যখন ঠিক আছে তার মানে, কারণ বাকি সব নর্মাল ঠিকই আছে, এবং আমার বাবা মাও তাই, যে যখন দেখবে আমি যদি ভেঙে মানে আমি আমার ওই এতে যদি আমি ঢুকি তাহলে ওদের পক্ষে সেটা নেওয়াটা খুব মুশকিল। তো এটা দীর্ঘদিন আমি এটা করতাম। মানে আগে আমি বাড়ি ঢুকতাম না, আগে গানে এসে বসে একটু মানে নিজের সাথে লড়াইটা সেখানে শেষ করে তারপরে আমি বাড়িতে ঢুকতাম। তো ফলে সুর অনেক শান্ত করে মানুষকে, মানে বা তার সাথে প্রথমে আরেকটা বিষয় আমি এখন ভাবি জানো তো, যে রবীন্দ্রনাথকে সোনার চামচ নিয়ে চেনা যায় না। রবীন্দ্রনাথকে চিনতে গেলে জীবনকে চিনতে হয় আগে। আমি একটা সময় অবধি এই যুদ্ধের আগে আমি সুরে মোহিত ছিলাম। আমার কাছে রবীন্দ্রনাথের সুরটা তাড়া করতো। মানে একটা সুর সারাদিন আমি কোথাও হয়তো কোনো নতুন গান শুনেছি বা কোথাও, সেটা আমি গুনগুন করতে করতে যেতাম। এখন আমায় কথায় বাঁধে। রবীন্দ্রনাথের বাণী এমন একটা শক্তি যোগায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এবং এই বাণীর অনুরণন কিন্তু সাংঘাতিক একটা ঘুরে বাঁধতে পারে, যেটা সুর তার হয়তো চারপাশ দিয়ে ঘুরে কিন্তু বাঁধে বাণী রবীন্দ্রনাথের। এইটা হয়তো বুঝতে পারতাম না যদি না জীবনের মুখোমুখি না হতাম। তো ফলে গান প্রয়োজন। তার মানে তুমি এটাও বলছো যে জীবন যুদ্ধে রবীন্দ্রনাথের মতো সৈনিক তোমার পাশে ছিলেন বলে তুমি অনেকটা সাহস পেয়েছো। একদম, এতে কোনো দ্বিমত নেই। আমার মনে হয় এই পডকাস্টে প্রথম রবীন্দ্রনাথকে একজন সৈনিক হিসেবেই আমরা দেখতে পেলাম। এর আগে রবীন্দ্রনাথকে প্রেমিক হিসেবে অনেকে দেখেছে, কবি দেখেছেন, নাট্যকার দেখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কি সৈনিক, যারা যুদ্ধ করছেন প্রতিনিয়ত এবং সেই যুদ্ধটা ভিতরে ভিতরে অনর্গল তাদেরকে তাড়া করছে, তাদেরকে ভাঙছে, গড়ছে। সেখানে রবীন্দ্রনাথের প্রেজেন্স তাকে ওই গড়তে সাহায্য করছে এক নম্বর, এবং পরের ভাঙাটার জন্য তৈরি করছে। কারণ শুধু গড়ে যাওয়াই তো জীবনের একমাত্র প্রসেস নয়, সেই প্রসেস তো চেঞ্জ হয়। এখানে আমার প্রথম যেটা বারবার মনে হয়েছে, তুমি একটু আগে একটা দারুণ কথা বললে যে শান্তিনিকেতন থেকে কলকাতায় আসার পরে, এটাকে আমাদের কর্পোরেট ভাষায় আমরা বলি কালচারাল শক। হ্যাঁ, কোনো একজন বহুদিন অন্য শহরে চাকরি করেছেন, তিনি একটু অন্য শহরে ট্রান্সফার হলেন বা চাকরি নিয়ে চলে গেলেন, তার প্রথম 6 মাস একটা কালচারাল শক থাকে। সেখানকার মানুষদের ব্যবহার, অ্যাটিটিউড, এগুলো তাদেরকে তাকে বুঝে নিতে তার সময় লাগে। গান, সুর, কথা, মানে
গান মানে সুর, গান নিয়ে একটা মানে সুর বা কথা, এই দুটোর মধ্যে যদি রবীন্দ্রনাথের, এরকম অনেককে আমি শুনেছি যে যারা রবীন্দ্রনাথের গানকে আবৃত্তি করেছেন। হ্যাঁ, যেমন ধরো এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, গীতাঞ্জলি যারা পাঠ করেন তারা তো গানকেই পাঠ করে, গানকেই পাঠ করেন। কিন্তু যারা গানের মানুষ তাদের কি তো সেই অসুবিধাটা হয় যে যখন তারা সুরহীনভাবে সেই কথাগুলো শোনে, তাদের উপরে যে ইম্প্যাক্টটা হয় সেটা কি সেই একই রকম হয়? হ্যাঁ সৌভিক, মানে তোমার যে হয় আজকে সেটা, তোমার কি অস্বস্তি হয় না সেটা? না 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 অস্বস্তি হয় না। মানে আগে আমি জানি না, আমার যেটা হয়, যদি কেউ গান পাঠ করেন সুরটা আমার ভেতরে 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 একটা মানে উম, সুর চলে ভেতরে, কিন্তু আমার কথাটা শুনতে খুব ভালো লাগে। তার কারণ রবীন্দ্রনাথের গান কথা অনুভূতি ছাড়া হয় না, মানে এবং যিনি বলছেন তিনি নিজেকে রিলেট করতে না পারলে সেই বলাটা বলা হয়, মানে সেটা শুধুমাত্র কিছু উচ্চারণ হয়। এবং তিনি যখন সেই বোধ থেকে বলেন, সেই বোধটা আমার খুব ভালো লাগে শুনতে। এই যে এমনও দিনে তারে বলা যায়, এটা একভাবে কেউ কোনোদিন বলতে পারেনি। একজন মানুষই তার আজকের বলা কালকের বলার মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে যায়। তো সেইটা আমার খুব ভালো লাগে, কারণ সেই সময় সেই মানুষটার কাছে রবীন্দ্রনাথ কীভাবে ধরা দিয়েছেন সেইটা আমার জানতে খুব ইচ্ছে করে, এবং তার বলার মধ্যে সেই বক্তব্যটা বলা হয়ে যায়। মানে উপর উপর দিয়ে রবীন্দ্রনাথের কাজ হয় না, সেটা সেটা বড়, সেটাও ধরা পড়ে যায়। মানে আমি একটা মানে হ্যাঁ, গান গাইতে গাইতে অনেক সময় কথা হারিয়ে যায়, বা কিন্তু একটা মজার বিষয়, ধরো কোনো ভুল কথা বললে, ঠিকটা যদিও বা মনে না পড়লো তখন, ভুল বললে তখনই মনে এইটা ছিল না, মানে এই কথাটা এইটা নয়, মানে আমি ভুল যে বলেছি তৎক্ষণাৎ কিন্তু সেটা মন হোক মস্তিষ্ক হোক সেটা বলে দেয় যে এই কথাটা অন্তত ছিল না, অন্য কোন কিছু একটা সেই মুহূর্তে হয়তো মনে পড়লো না, কিছুক্ষণ পরে হয়তো মনে পড়লো। কিন্তু এইটা আমি জানি না, আমি যেহেতু অন্য কোনো গান কখনো গাইনি, অন্য কোনো গানের ক্ষেত্রে হয় কি না আমার জানা নেই আর কি, যে একটা কথা এতটাই বোনাটা এতটাই স্ট্রং, রবীন্দ্রনাথের কথার বুননিটা এতটাই মানে একে অপরের সাথে জুড়ে আছে, যে একটা কিছু মিস হয়ে গেলে, মানে ইভেন উচ্চারণ, মানে তাই না, একটা উচ্চারণ এদিক থেকে ওদিক হয়ে গেলে আমাদের মনে হয় না এটা তো নয়। মানে এই জায়গায় কোনো কোনো জায়গায় স্বরলিপি থেকে আমি একটু ডিফার করে যাই এই কারণে, এই যে আমাদের একটা হসন্তের ব্যবহার আছে স্বরলিপিতে, ওকার, মানে ওকার কোথায় বলবো আর কোথায় বলবো না, এইটা একটা খুব বিতর্কের জায়গায় গিয়ে একটা পৌঁছানোর একটা বিষয় থেকে যায়। সেই ক্ষেত্রে মানে আমি যেটা করি, আমি জানি না আমি ঠিক করি কি ভুল করি জানি না, আমার বোধ এবং আমার কান যেটা আমাকে বলে আমি সেই পথেই হাঁটি। যেমন ধরো আজি বিজন ঘরে নিশীথ রাতে, আমরা অনেকের কাছে শুনেছি বিজন ঘরে, তাদের ভুল তারা নন, কারণ স্বরলিপিতে বিজন ঘরেই আছে, পুরোটাই স্বীকার করে নিলাম। কিন্তু আজি বিজন ঘরে যে একটা কোথাও একটা শূন্যতা আছে, যে একটা চুপ, একটা নিজের একটা ছোট জায়গা, সেইটা কোথায় একটা নয়ের ওই উচ্চারণটাতে কোথাও একটা যেন একটা ধাক্কা দেয় বলে আমার মনে হয়। তো সেইটা বোধহয় সেই কারণে আমি ওই জায়গা থেকে একটুখানি নিজের মতন করে আমি সেটা চিন্তা করার চেষ্টা করি, যে কোথায় সত্যি ন বলা উচিত, কোথায় ওকার ব্যবহার করা উচিত, বা করে
একাকী একাকী এরম কিছু কথা আছে না রবীন্দ্রনাথের, যেটা জাগিবে একাকী বলবো না, জাগিবে একাকী বলবো। এইটা, এই বোধটা আমার মনে হয় যে সেটা আমাদের এটা কিন্তু কবিতা বা বাচিক শিল্পের মধ্যেও ভীষণভাবে এটা সাড়া দেয়। মানে যারা আবৃত্তি করছেন এবং যারা ভীষণ রকম গুণীজন যারা করছেন, যারা রবীন্দ্রনাথের শুধু কবিতা নয়, বাকি অনেক কবিদের কবিতা, এখন আধুনিক কবিদের কবিতাও তারা আবৃত্তি করছেন। যেমন ধরো শুভ দাশগুপ্তকে একসময় বলা হতো ক্যাসেট কবি, ভীষণ আধুনিক লেখা ওনার। হ্যাঁ, ঠিক তার সাথে সাথে জীবনানন্দের কবিতা, আবার রবীন্দ্রনাথের কবিতা, এই সবকটা জনরা কিন্তু একদম আলাদা। রবীন্দ্রনাথের কবিতায় যখন আসি তখন আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার, এভাবে অনেকে বলছেন। আবার অনেকে বলছেন আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে এভাবেও তো আবৃত্তি করছেন। কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে কবিতা আবৃত্তি বা গান শুধুমাত্র মানুষকে শোনানোর জন্য নয়, এটা একটা কোথাও নিজের উপলব্ধি, এবং এই উপলব্ধি পাল্টেছে তো। ছোটবেলার বীরপুরুষ আর এখন পড়া বীরপুরুষের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, শেষে যখন রবীন্দ্রনাথ বলছেন রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, এখন সত্যি মনে হয় এই সময়ের, যে সময় আমরা রয়েছি, সত্যি এমন যদি সত্যি হতো, মাকে নিয়ে চলে যাওয়া যেত, দস্যুদের সাথে লড়াই করে জিতে যাওয়া যেত, আর মা চুমু খেয়ে কোলে তুলে নিত। তো এই যে আমাদের যে দৈনন্দিন জীবনের এত যুদ্ধ, সেই যুদ্ধকে তোমার গানের মাধ্যমে, বা তোমার এমন কিছু গানের গুচ্ছ নিশ্চয়ই আছে যে গানের মধ্যে তুমি বারবার নিজেকে এক্সপ্লোর করো। এই এক্সপ্লোর করার প্রসেসটাও কি শুধু গান, নাকি তুমি এমনিতেই শুরুতে বলেছো যে তুমি একটু কম কথা বলো, তোমার সেটা তুমি, তোমাকে যদি কেউ ডিফাইন করে সেটা তুমি, এটাই তোমার জেনুইনিটি, কিন্তু সেটা কি তোমাকে কখনো বিপাকে ফেলেছে? বিপাকে মানে আমি দাদার কাছে বিস্তর বকা খাই যে কেন আমি এরকম। আমি অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে চলে আসি বাড়ি, আমি খুব বেশি মানুষের সাথে কথা বলি না। দাদাই এটা ভীষণ অপছন্দ না, ওর কথা যুক্তিযুক্ত, যে মানুষের কেমন লাগলো সেটা জানা উচিত। সেখানে আমি সমালোচনা ভয় পাই না, সমালোচনা আমার খুব ভালো লাগে, এবং সেটা ভালোর সমালোচনা নয়, আমার যেখানে ভুল হচ্ছে সেটা ধরি, এবং দাদাই আমাকে এটা প্রতি মুহূর্ত করে। এবং সত্যি কথা বলতে আজও যে গান গাই সেটা দাদাইয়ের বকার চোটেই গাই, মানে এটা শুধু স্বীকার করার জন্য বলা নয়, এটা আমার জীবনে সব থেকে বড় সত্যি কথা। যে দাদা পরশুদিনের অনুষ্ঠানেও বকা দিয়েছে, এবং ওরই বকা না থাকলে আমার মনে হয় ওর বোধহয় আমার গানের প্রতি মন নেই। মানে এইটা একটা আমার অভ্যেস, কারণ আমি গান গাইতে এসেছিলাম কলকাতায় দাদার সাথে গাইবো বলে। মানে আমি ঠিক গান গাইবো, নাম হবে, লোকে বসে আমার গান একজনও বসে শুনবে, এটা আমি জীবনে কোনো দিনও ভাবিনি। কিন্তু দাদাই এর একটা স্বপ্ন ছিল আমি কলকাতা শহরে গাইব। ফলে ও আমার থেকে অনেক বেশি যুদ্ধ করেছে, মানে আমার গান গাওয়ার জন্য যেটুকু বা যা কিছু করেছে সেটা দাদাই করেছে, আমি কিছু করিনি, আমি শুধু চোখ বন্ধ করে গানই গেয়ে গেছি। কারণ আমি এর থেকে বেশি কিছু পারি না করতে, আমি নিজের কথা যেটা বলতে হয় বোধ হয় সেটা আমি বলতে জানি না। ফলে আমার গান গাওয়া হয়ে গেল, আমি না ওইখান থেকে নিজেকে, আর আমার সেইখানে আর বেশিক্ষণ থাকতে ভাল লাগে না। এবারে এই যে তুমি বললে না যে গান কিভাবে পরিবর্তন, মানে বয়সের সাথে পরিবর্তন হয়, এটা খুব সত্যি কথা। কিন্তু
একটা অভিজ্ঞতা বলি সৌভিক, সেটা হচ্ছে যে আমি আর দাদাই একবার একজন পেইন্টার, সম্ভবত আমি নাম মনে করতে পারছি না, ওনার জন্মদিনের মানে শেষ জন্মদিন ওনার, আমাদের গান গাইতে ডেকেছিলেন। এবং ওনার খুব বেশি দিন উনি আর নেই হয়তো, বা এরকম একটা মানে এরকম একটা সবাই জানেন আর কি। তো ওনার স্ত্রী দাদাইকে আগে থাকতে বললে কোনো দুঃখের গান না, মানে আনন্দ করে গান গাওয়া হবে, এইরকম বর্ষার সময় আর কি। তো আমি আর আমাকে দাদাই বললো যে একটা কাজ করি, আমাদের দুদিন পরেই বর্ষার একটা অনুষ্ঠান ছিল, চল আমরা ওই গানগুলোই গাই, তাহলে আমাদের বেশ দুজনের আরেকবার করে গানও গাওয়া হবে, আর ওর মধ্যে বর্ষার গানের ওরকম কোনো দুঃখের কোনো গান আমরা করব না। ঠিক আছে। প্রথম আমরা যখন গেলাম, গিয়ে গান শুরু হলো, সম্ভবত আশার কোথা হতে আজ পেলে ছাড়াই শুরু হলো। এরপরে ওনাকে, এবং উনি সব ভুলে যাচ্ছেন, এরকম একটা অবস্থা আমার। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন আছেন, এখন আপনি কেমন বোধ করছেন। উনি বললেন আমি ভালো আছি। মানে ওনার না আমার গায়ে কাটা দিচ্ছে সৌভিক, ওনার ওই উচ্চারণটাতে না পুরোটা বদলে দিল, জানো তো। এরপরে শাওনে গগনে আমি বর্ষার মানে আকাশে মেঘ দেখলেই আমার ওই গানটা গাইতে খুব ভালো লাগে। আমি আজ অবধি, তার আগেও না পরেও না, গানটা গাইলে কী হতো, একটা রাধার একটা অভিসার, একটা ছবি ছোটোবেলা থেকে রয়েছে। সেদিন আমার অভিসার সব গেছে মৃত্যুমুখী। মানে আমি যত চেষ্টা করেছি সেদিনকে না, মানে আমার তো এইটা চিন্তা ছিল না, মানে কোনোভাবে নিজেকে কোনো গানে আমি আর জীবনের দিকে ফেরাতেই পারিনি। আমার সব মানে আমার বলাগুলো পরিবর্তন হতে শুরু করলো, এবং সেটা নিজের সাথে লড়াই করে এটা যে কতটা সেদিনকে আমায় কষ্ট দিয়েছিল যে আমি ভাবতেই পারছি না অন্য কিছু। আমার দিন ফুরালো ব্যাকুলো বাদলো সাজে, বিরহ থাকলেও সেটা মৃত্যুর বিরহ ছিল না। মানে বর্ষার কোনো গানে মৃত্যুর বিরহ নেই, কোনো গানেই আমি ওইখান থেকে বেরোতে পারিনি। ওই একটা কথা সেদিনের পুরো মানে যাত্রাটাকে বদলে দিল আমাদের। এবারে একটা জিনিস আমার মনে হয় যে কোন সময়, মানে এটা আমরা নিজেরাও জানি না। একটা কথা তুমি শুরুতে বললে না যে আজকের দিনে মানুষের কথা শোনার সময় নেই, তাই না? আমার একটা সময় অবধি আমি সেদিক থেকে খুব বলতে পারো খুব লাকি ছিলাম। আমার বাড়িতে যারা ছিলেন 2019-20 অবধি, আমি না বাড়িতে ভীষণ বকবক করি, বাইরে কথা কম বলি, কিন্তু বাড়িতে বকবক করি। এবারে বকবক মানে আমার এমন একজন দরকার যাকে আমি সকাল থেকে রাত অবধি যা হয়েছে আমায় তাকে বলতেই হবে। তো সেটা শ্রোতা আমার বাড়িতে তখন ছিল। আমি অনর্গল বকে যেতাম, তারা শুনছে কি শুনছে না শুনতেন, কারণ পরে আমার সেটার রিয়াকশন পেতে হতো। তো ফলে কিন্তু আমি খুব নির্দ্বিধায় বলতে পারতাম। আমার না ওই আলাদা মানে এটা বলবো না ওটা বলবো না, ওটা আমি এখনও পারি না। মানে হ্যাঁ ওইটা পারি না। আমার যেটা বক্তব্য আমি সেটা বলে ফেললাম, তারপরে যদি তার বকা খেতে হয় বা যাই খেতে হয় সেটা আমি রাজি আছি, কিন্তু আমি ওই এটা বলা যাবে না, এটা আমি এখন খুব বকা খাই এটার জন্যে। কিন্তু আমার এটা ভালো লাগে না করতে, মানে খুব অসুবিধে হয়। তো সেই সময়ের পরে আজকে যখন কোথাও মনে হয় যে না সব কথা বলার মানুষদের অভাব, তাতে না যে ভালো থাকতাম সেইটা কোথাও একটা যে মিস হয়ে যায়নি সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু সেটাকেও আমি আমার গান হিসেবে বেছেছি। মানে গীতবিদ সন্ধেবেলায় ক্লাসে বা ক্লাসের পরে যখন গান নিয়ে বসি, এটা ছোটোবেলা থেকে খুব সবাই বলতেন যে গীতবিতান হচ্ছে সত্যি সঙ্গী, মানে যে কোনো পাতা খুললে তার সমাধান পাওয়া যায়। এটা আজকে না আরও বেশি বুঝতে পারি, জানো তো। যখন
মনে হয় যে ধুর আর তো কাউকে কিছু বলার মানে বলার মতন কেউ নেই। তাও ছেলেকে গিয়ে আমি ওর সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং তাহলেও যদি কিছু বলা বাকি থাকে সেটা গানে বলে দেওয়া যায়। মানে রবীন্দ্রনাথের গানের সেই একটা জায়গা আছে যেখানে নিজের সাথে খুব সুন্দর একটা রিলেট করা যায়। মানে সেখানে তোমার তুমি মানে ধরো আমি তোমায় হয়তো কোনো কথা বললাম, কিন্তু তুমি সেই মুহূর্তে একটা অন্য এতে আছো। মানে এবার তুমি যে কথাটা আমায় তার উত্তরে বলবে, সেইটা আবার হয়তো আমি নিতে পারছি না ওই মুহূর্তের আমার মানসিক স্থিতিতে, সেটা কোথাও না কোথাও গানে থাকে না। তুমি যেভাবে নিজেকে ভালো রাখতে চাও, গান তোমার পাশে সেইভাবে এসে তোমার পাশে এসে দাঁড়াবে। কিন্তু এখানে একটা নেগেটিভ প্রশ্ন করি। আচ্ছা, যার জীবনে গান নেই, সুর নেই, তার এই এই রূপককে সে বেছে নেবে। সেখানে রবীন্দ্রনাথের গীতবিতান যদি সে পড়ে, গলায় সুর না থাকলেও মানুষের মানে মনটা হচ্ছে আসল গো। ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে মানুষ তবে সুর পায়, এটা আমি মানে অস্বীকার করছি না। কিন্তু তৎসত্ত্বেও সে কিন্তু গীতবিতানকেই আশ্রয় করতে পারে। মানে খুব জোর গলাতেই আমি এই কথাটা বলছি যে রবীন্দ্রনাথের কথা কখনো ফিরিয়ে দেবে না, তোমার কোনো দিনও ফেরাবে না। তুমি যে কোনো গান যে কোনো সময়ে যদি তুমি পড়ো, কিছু গান আছে হয়তো যেটা সঙ্গে ঘুরে একটা সাথী হয়ে থাকে। এবং এখানে একটু থামাই তোমাকে দিদি, এইখানে আমার একটা বক্তব্য আছে। যার জীবনে গান নেই, সুর নেই, তার জীবনেও রবীন্দ্রনাথের গান কোনো না কোনোভাবে ঘোরে, এবং সেটা অন্য ফর্মে, হয়তো গানের ফর্মে নয়, কিন্তু সেটা ঘুরছে। আমি প্রচুর মানুষের সাথে এমনি দেখা হয়, তো আমার প্রফেশনটাই এটা যে আমি কথা বলতে যাই তাদের সাথে ট্রেনিংয়ে। তুমি বিশ্বাস করবে না, শুধুমাত্র বাঙালি নয়, অবাঙালিদের মধ্যেও হয়তো তারা রবীন্দ্রনাথকে পড়েননি, জানেননি, তার সৃষ্টির অতটা ডেপথ তাদের নেই, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ তাদেরকে জড়িয়ে রয়েছেন। এবং এটা আমার ভীষণ ম্যাজিক্যাল লেগেছে। মানে রবীন্দ্রনাথ হয়তো, একটু আগে সৈনিক বললাম, এখন তো ম্যাজিশিয়ানও মনে হয়, যে এই যে ম্যাজিক, লেখার মাধ্যমে ম্যাজিক তৈরি করা, এবং যে যে জাদু বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে উনি প্রকাশ করেছেন, এই এই জাদুমন্ত্রটা শুধুমাত্র শান্তিনিকেতনের বড় হওয়া বা বিশ্বভারতীতে বড় হওয়া বা পড়াশোনা করা ছেলে মেয়েদের থেকেও আমার মনে হয় যারা রবীন্দ্রনাথকে নিয়ে দৈনন্দিন জীবনে বসবাস করছেন তাদের মধ্যেও সমানভাবে বিস্তৃত হয়ে আছে, সেইভাবে একদম ছড়িয়ে আছে। এবার একটু শান্তিনিকেতনে ফিরে দিদি। আবার তুমি বললে ৮০ দশক ৯০ দশকের থেকে শান্তিনিকেতন পাল্টেছে। হ্যাঁ, অনেক বেশি কমার্শিয়াল হয়েছে। শান্তিনিকেতন এখন একটা ট্যুরিজম লোকেশন তৈরি হয়েছে, সবই রবীন্দ্রনাথের কারণেই হয়েছে। কিন্তু শান্তিনিকেতন বলতে যেটা আমরা প্রথমেই বুঝি সেটা তো রবীন্দ্রনাথ, এবং অসম্ভবভাবে একটা কালচার। সেটা শুধু গান নয়, সেটা একটা কালচার। সেখানে বিভিন্ন, আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়া বা কলেজে পড়ার সময় শান্তিনিকেতন গেছি, যেটা ৮০ দশকের অনেকটা পরে, সেই সময়তেও আমরা শনিবারের হাটে জমির পাশে বসে বাউল গান শুনেছি, যে হাটটা এখন জমির পাশে আর হয় না, কারণ সেই জমি আর নেই, সেখানে রেজর্ট তৈরি হয়েছে। তো এই ট্রান্সফরমেশনটা, ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু এটা কি ওখানকার মানুষদের মানসিকতাও বদলে দিয়েছে? যে যেটা দেখে বড় হয়। আমি যে সময় শান্তিনিকেতনে বড় হয়েছি
শান্তিনিকেতনটা না একটা জায়গা নয়, শান্তিনিকেতন একটা মানুষের চিন্তা, একটা একটা জীবনকে গড়ে তোলার নাম হচ্ছে শান্তিনিকেতন। কল্পনা করতে শেখায়। আমরা ছোটোবেলায় আমাদের তো সব করতে হতো, মানে ছবি আঁকতাম, বাটিক শিখেছি, তাঁত বুনেছি, ছেলেদের বুক বাইন্ডিং শেখানো হতো, মাটির কাজ করেছি, মানে মাটি শেখানো হতো না, কিন্তু একটা মাটির ডালা তোমার সামনে দিয়ে দেওয়া হলো, এবার তুমি যা ইচ্ছে বানাও। এই যে তোমার কল্পনা দিয়ে তুমি একটা লাড্ডু, তার উপর একটা লাড্ডু দিয়ে একটা মানুষ বানিয়ে ফেললে, এটা তো কোথাও তোমার একটা ক্রিয়েটিভিটি এবং তোমার একটা চিন্তা আছে এবং তোমার অবজারভেশন। আমরা এটা আমি ঠিক না ভুল আমি সেটাতে যাচ্ছি না। আমরা যখন ক্লাস করতাম শান্তিনিকেতনে, তখন ট্যুরিস্টরা ঘুরে বেড়াতেন, মানে আমাদের জাস্ট চিড়িয়াখানার মতন করে দেখা হতো, অস্বীকার করছি না, কিন্তু তার মধ্যে একটা মজা ছিল কি জানো তো, এই যে মানুষজন যেত ওখান দিয়ে, কারোর ধুতি এতটা উঁচু, লাল মোজা, অন্য একটা এতে ওরা কথা বলছে, বা তাদের পোশাক আশাক, তাদের চলা ফেরা, আমরা ক্লাসে মন না দিয়ে এটাই দেখতাম। এটা যদি বলো তাহলে পড়াশুনো কখন করলে, তো সেটা অন্য গল্প। কিন্তু এই যে প্রত্যেকটা মানুষকে দেখা, সেই চরিত্ররাই কিন্তু লেখায় ফুটে উঠত, সেই চরিত্ররাই কিন্তু ছবি আঁকার সময়, কারণ আমাদের এটা বলে দেওয়া হতো না যে এই ছবিটাই আঁকতে হবে। খাতা পেন্সিল, আমাদের একটা 45 মিনিটের একটা যদি ক্লাস হতো, আমাদের কেউ কোনো দিন বলে দেয়নি যে মানুষ আঁকতে গেলে তোমাদের এরমভাবেই আঁকতে হবে, তোমরা যেটা দেখেছো সেটা দেখে আঁকো। ওই সময় আমাদের ছুটি, আমরা যে কোনো জায়গায় গিয়ে বসে ছবি আঁকতে পারতাম, যেটা যেদিন ইচ্ছা করছে দেখে আঁকতে। এই যে একটা চিন্তা করানোর পথ ধরিয়ে দেওয়া, সেটা এখন বন্ধ। আচ্ছা, খোয়াই, শান্তিনিকেতনে খোয়াই, ওই যে জল, এই যে বর্ষার সময় একটা জল যে যায়, তার একটা শব্দ আছে, তার চলার পথটা সোজা নয়, সে যেখানে একটু জায়গা পেল ওই জল চললো, একটা রাস্তা নিজের মতন করে বেয়ে। এটা কত রকম কল্পনা হয় বলো তো, সেটা কি আজকালকার বাচ্চারা পেল? ওরা পেল না শান্তিনিকেতনে। আমরা যেখানে ইচ্ছে সাইকেল নিয়ে যেতে পারতাম। আমি শান্তিনিকেতনের রাস্তাঘাট এখন চিনতে পারি না, কারণ এত বন্ধ, এত বেড়া, এত। এবারে যদি জিজ্ঞেস করো এটা ঠিক হলো না ভুল হলো, এটা প্রশাসনিক অ্যাসপেক্টে দেখতে গেলে সেই জায়গায় হয়তো তাদের অসুবিধে হয়েছে, বা কারণ শান্তিনিকেতন কে তুমি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কোনোদিন বাদ দিতে পারবে না, কারণ মাস্টারমশাইরা শান্তিনিকেতনের অঙ্গ ছিল। মানে আমরা দুপুরবেলা খিদে পেলে আমরা কিন্তু যে কোনো মাস্টারমশাই বাড়িতে যেতাম, গিয়ে না বলা অবস্থাতেই ডাল ভাত হলেও সেটা নিশ্চিন্তে খেয়ে বাড়ি ফিরতাম। এবং আমাদের বাড়িতেও, হোস্টেলে হয়তো ভালো রান্না হয়নি, আমরা খেতে বসেছি, মা রান্না করে 4-5 জন এসে গেল, আজকে কি আছে বৌদি, কী বানিয়েছো, বা এসে গল্প করতে শুরু করলো। এবারে মা বুঝে যায় যে এরা কেউ খেয়ে আসেনি, যা ছিল সেটা ওদের খাইয়ে আবার নতুন করে রান্না হলো। কিন্তু এই যে একটা সম্পর্ক তৈরি হয় এতে, নির্দ্বিধায় ক্যারম খেলা হচ্ছে, স্টুডেন্টসরা এলো, মানে সব শিক্ষা ভবনের ছেলেরা, সঙ্গীত ভবনের ছেলেরা এলো, এসে বাবা দাদাদেরও দেখেছি ক্যারম খেলছে, মানে বা নাচের কোনো বিষয় নিয়ে যখন তখন এসে প্রশ্ন করা যেত। এখন ভীষণ একটা এখন মানে এখন ডাকটা দাদা দিদি হয়তো আছে, কিন্তু সেই বোধগুলো কোথায় কোথায় যেন আলগা হয়ে গেছে। একটা নম্বর পাওয়া, মানে এইগুলো তখনকার দিনের একটা বড় বিষয় ছিল না। মানে আমাকে এত % পেতে হবে, আমাকে এটা পেলে তবে আমি এটা করতে পারবো, এটা ছিল না। আমাদের আনন্দ ছিল বর্ষামঙ্গলে গান গাইবো,
মানে বসন্ত উৎসবে গান গাইবো, তার একটা রিহার্সাল, সেখানে খুব মজা হতো। সেই কে কী গাইছে না গাইছে সেটা দেখা যেত, দাদা দিদিরা কীরকম সেজেছে সেটা দেখা যেত। মানে এই এত সহজে বাঁচা, মানে যেটা আমাকে শান্তিনিকেতন থেকে কলকাতায় আসার পরে আমার যেটা অসুবিধে হতো, আমরা ভীষণ সহজে বেঁচেছি, আমরা ভীষণ অল্পে খুশি হয়েছি। মানে আমাদের অনেক কিছু প্রয়োজন নেই, মানে যেখানে ইচ্ছে যাওয়া যায়, নিজের মতন করে যাওয়া যায়। এই যে কিছুক্ষণ আগে বললাম না সমালোচনা, এটা ধরো সাহিত্য সভা হতো, গেছো কি না আমি জানি না, কারণ শান্তিনিকেতন বললেই মানুষ শুধু বসন্ত উৎসব আর পৌষ মেলাই জানেন। হ্যাঁ, যেও না প্লিজ, যেও না প্লিজ, যেও না। সাহিত্য সভা হয় জানো তো, মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা। কি মানে এই দেখো, এখনকার আমরা বাচ্চাদের কমিউনিকেশন ক্লাস করে, মানে যাতে ওরা নিজের কথা বলতে পারে। তখনকার দিনে সাহিত্য সভা হতো, লেখাটা নিজেদের লিখতে হতো, ক্লাসে যে কোনো বিষয়ে তুমি লিখতে, মানে একটা বন্ধু দুষ্টুমি করেছে, হোস্টেলের গল্পগুলো এরকমই হতো যে কে চান করেনি, কে রাত্রে ভূতে ভয় পেয়েছে, এইটা নিয়ে লেখা হতো। গল্প কবিতা যা লেখা হতো সেটা বাংলার বা ইংরেজির মাস্টারমশাইরা বেছে দিতেন যে এই সাহিত্য সভায় সেটা পড়া হবে। এবং 3টে বিভাগ যেরকম সব জায়গায় থাকে, শিশু, মধ্য, আদ্য, সাজানো হতো, ছেলেমেয়েরাই সাজাতো। মানে সাজানোর মধ্যে কিন্তু কোনো আড়ম্বর নেই, একটা পাতা এনে লাগিয়ে দিল, দুটো কাপড় টাঙানো হলো, তাতে একটি পাতা লাগানো হলো, সেই সময়কার কোনো ফুল নিয়ে এসে ওই পাতার সামনে হয়তো একটু লাগিয়ে দিল, ব্যাস সভা সাজানো হয়ে গেল। এবং 3টে গান, ওই সময়ের প্রকৃতির গান, এবং তার সাথে একটি নাচ থাকতো, আর মাঝে মাঝে এরকম পড়া থাকতো, নিজেরা গিয়ে উঠে নমস্কার করে পড়তো। এবং এই যে ভয়টা কাটানো, যে তুমি যে এতজনকে ফেস করছো, নিজের লেখা মানে তো নিজেরই কথা, মানে আমি তো আর অন্য কারো লেখা পড়ছি না, নিজের লেখা পড়ছি। এবং সাহিত্য সভার পরে একটা সমালোচনার একটা সময় থাকতো, যেখানে হয়তো আমার লেখা কিছু বিষয় তোমার একটা মনে হচ্ছে যে না, অনেকে হ্যাঁ ভালো লেগেছে, বন্ধুদের হ্যাঁ ও খুব ভালো লেগেছে, আমার আজকে খুব ভালো লেগেছে, এটাও যেরকম ছেলে মানুষিপানাও ছিল। আবার অনেকের লেখার হয়তো কোনো ও কেন এটা লিখলো আমি বুঝতে পারলাম না, এটা তো ঠিক ছিল না। এবারে তুমি বললে, এবারে আমার সেই রাইট ছিল যে আমি সেটাকে গিয়ে বলবো যে না, আমি এইটা ভেবে লিখেছি এইটা। এবং এই যে নিজের সবথেকে বড় কথা, নিজের কথা বলার যে একটা জায়গা থাকতো, এবং এটা খুব প্রয়োজন। মানে সাহিত্য সভার মধ্যে সমালোচনা, এটা ভীষণ একটা বোধহয় শিশুর মনকে খুব সুন্দরভাবে গড়ে তোলে গো, তাই না? এই যে মানে নিজে সাজানো, এই প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে জুড়ে, মানে এটা তো অনেকগুলো আর্ট ফর্ম জুড়ছে তার সাথে, মানে শুধু গান নয়, শুধু নাচ নয়, পড়া, সাহিত্য, তুমি সাজাচ্ছ কীভাবে, তোমার নান্দনিকতার মানে সুন্দর প্রকাশ, এইটা হলো শান্তিনিকেতন। এবং এই তোমার কথা শুনতে শুনতে ভীষণ এখনকার সময়ের কথা মাথায় আসছে, একদম অন্য পার্সপেক্টিভ, কিন্তু একটা কানেকশন আছে। এখন অনেক ছোট ছোট ছেলেমেয়েদেরকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়, ডিপ্রেশন তাদের। তোমাদের সময় তো, আমাদের সময়ের একটু আগে, আমাদের সময়ও ডিপ্রেশন শব্দটাই জানতাম না। মন খারাপ হয়েছে, কোনো প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাগ হয়েছে, মন খারাপ হয়েছে, তার বেশি কোনোদিন কিছু হয়নি। এবং সেটা কেটেছে কিভাবে? আমরা যারা একটুখানি বাচিকের সাথে যুক্ত, তোমার যেমন গানে হতো, আমার কবিতায় হতো, আর খেলাধুলা করে মন খারাপটা চলে যেত। আবার এখনকার দিনে এসে এই যে ডিপ্রেশন, এটাও তো একটা কথা না বলারই আউটকাম। কারণ
যে আমার মন খারাপটা আমি বলতে পারছি না কাউকে, যে কোনো কারণেই হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর, পেরেন্টিং। একজন বাবা বা মা তার সন্তানকে কিভাবে গড়ে তুলছেন। শুধুমাত্র যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তা কিন্তু নয় দিদি। আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা কিন্তু ভীষণ একটা জাজমেন্টাল দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে দেখে এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের সাথে কথোপকথন করে। তোমার ছেলেও এখনকার সময় বড় হচ্ছে, তুমি তাকে যেভাবে বড় করার চেষ্টা করছো, তার পারিবারিক আরও পরিবারে যে কজন আছে তোমাকে নিয়ে, যারা যারা ওকে বড় করার চেষ্টা করছে, তোমার ব্যস্ততার মধ্যেও, তুমি যে তোমার যুদ্ধের মধ্যেও সেই বড় করা এবং আর যে কোনো মানুষের বড় করার মধ্যে একটা তফাৎ থাকবেই। সেটার কারণ কিন্তু শান্তিনিকেতন। এবং একটা সময় গিয়ে এই বাচ্চাটি যে ক্লাস 6-এ পড়ে এখন, সেই বাচ্চাটির ব্যবহারিক বহিঃপ্রকাশ, বিহেভিয়ার, অ্যাটিটিউড, তার মানুষের সাথে মেলামেশা করার ধরন, সেটা আর 5টা ছেলেমেয়ের থেকে আলাদা হবে। তার কারণ সেও একটা শান্তিনিকেতনই পরিবেশের মধ্যেই বড় হচ্ছে, যদিও সে কলকাতায় থেকেছে। তার মানে যে পরিবেশের, তুমি যেমন বলে শান্তিনিকেতন তো একটা শুধু জায়গা নয়, ওটা একটা আবেগ, ওটা একটা এক ধরনের মনন। সেই মননকেই তো তুমি ওর মধ্যে প্রবাহটা তৈরি করে দিচ্ছ, তুমি তো ফ্লো করিয়ে দিলে। এইটা কি খুব কঠিন কাজ? মানে প্রত্যেক বাবা মায়েরা তো শান্তিনিকেতনের থেকে আসেন না, কিন্তু তার নিজস্ব কালচারাল অ্যাসপেক্টটুকু তো সে জানে। সে যে কোনো কালচার থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। বেসিক গ্র্যাটিটিউড আর বেসিক বিহেভিয়ার, এই দুটো জিনিস তো প্রত্যেক মানুষই জানে, এটা তো ন্যাচারাল ইনস্টিংক্ট। তাহলে সেইটুকুই যদি প্রবাহ মানে ফ্লো করাতে পারতো। সৌভিক, আসলে দুটো জায়গায় একটু অসুবিধে কোথায় হয়, আমরা যখন শান্তিনিকেতনে মানুষ হয়েছি, আমাদের চারপাশটার প্রাচুর্যটা কম ছিল, যেটা কলকাতা শহরের সেটা বড় বেশি, ভীষণ প্রকট। এবারে ধরো ছোটোবেলায় আমার মনে আছে, আমার মা যখন আমরা খুব ছোট, ভীষণ স্ট্রাগল একটা সময় যাচ্ছে পরিবারে, মা আমাদের না পৌষ মেলায় নিয়ে যাওয়ার আগে আমাদের বলে দিতেন যে বাবা যেটা খুশি হয়ে, বাবা যেটা পারবেন সেটা কিনে দেবেন, তোমরা গিয়ে কিছু বলো না বাবাকে, ঠিক আছে, যে এটা চাই, ওটা চাই, সেটা চাই। মানে এইটা আমরা সেটা মানে আমাদের কাছে যে সেটা ভীষণ একটা কঠিন বিষয়, যে মা কেন আমাদের এরকম বলেছে, সেটা যে মনে হচ্ছে তা একেবারেই নয়। আমাদের তখন পাওয়া যেত কি একটা ড্রাম, ওই কাঠি দিয়ে বাজানো হতো, আর একটা প্যাং 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 করে একটা, সেটা ওরা যতটা ভালো বাজাতো, বাড়ি এসে কোনোভাবেই কেউ বাজাতে পারিনি আমরা ওটা। ওইটা একটা থাকতো, খেলনা বাটি থাকতো, দাদাদের বড় জোর একটা টুপি থাকতো, তো আর চিনে বাদাম। এই ছিল আমাদের মেলার সব থেকে বড় মাটির নৌকা থাকতো, 4টে চাকা লাগানো, একটা ট্যাক 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 করে একটা আওয়াজ করা, ওটা বাড়ি মারতো, এরকম ট্যাক ট্যাক একটা আওয়াজ হতো। হ্যাঁ, তো এইটুকুর মধ্যে আমরা বড় হয়েছি, মানে এইটা পাওয়া মানে আমাদের রাজার ধন আমাদের হাতে। আজকে বাচ্চাদের হাতে ইন্টারনেট, তারা অনেক বেশি জিনিস জানে। আমি এখনও ক্যাবলা হয়ে যাই আজুর সামনে, বলতে কোনো দ্বিধা নেই, ও আমার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং ওর সাথে আমার শুধু সত্যি কথা বলতে, ওর সাথে আমার কথা হয় শুধু রাত্রেবেলা আমরা যখন ঘুমোতে যাই, সেদিন আমার আর ওর সারাদিনের গল্পটা তখন সারা হয়। আর ওর একটা অদ্ভুত বিষয় আছে, সেটা আমায় ভীষণ ছোঁয়। আমি একটু মন খারাপ করে থাকলে আজও না আমার দিকে তাকিয়ে বলে, আমরা না বেস্ট ফ্রেন্ড, বলে ও একটা এরকম করে একটা, হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি ও জানি না ও কী ভেবে আমায় এটা করে। এবং
আমি ওইখান থেকে না আমার মন খারাপটা মানে ওর চোখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করি ওটাকে মানে এগিয়ে যেতে আর কি। ওকে আমি জোর করে রবীন্দ্রনাথের গান শেখাইনি। ও শোনে, সারাদিন বাড়িতে যেহেতু গানই চলে, বেচারার আর কোনো অপশন নেই। ও একটু বেশি ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে ভালোবাসে, ও গানও শোনে বেশি। কিন্তু ও যে পরিবেশে, যে স্কুলে পড়ে, সেখানে রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক বেশি। আমি ওকে জোর করি না কোনোটাতেই যে এইটাই করতে হবে, এইটাই। আমি শুধু ছোট মানে যেহেতু আমি ওর পেছনে পেছনে ঘুরে বেড়াতে পারি না, সেই সময়টা আমি দিতে পারি না, ওকে একটা কথা বলি, মাম্মা ভালো খারাপটা কিন্তু দুটো সঙ্গী, একসাথেই চলে। এবার তুমি কার হাত ধরবে সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। ভালোটা একটু কষ্টকর, খারাপটা একটু সহজ, কিন্তু শেষ অবধি কিন্তু ভালোটাই সঙ্গে যায়। খারাপটা কোথাও কোথাও একটুখানি ক্লান্ত হয়ে পেছনে পড়ে থাকে। এইটা বলা ছাড়া আমার আর উপায় নেই। এবং ওকে কিন্তু হাসি পায়, ও রবীন্দ্রনাথের গানের এক অদ্ভুত কিছু কিছু কথা এনে, ধরো ওকে পরীক্ষার সময় বললাম, মাম্মা একটু তো পড়তে হয়। আজও গম্ভীর হয়ে বললো, সে তো আজকে নয়, সে আজকে নয়। মানে আমার কোথাও না কোথাও আমি সত্যিই হেসেছি, কিন্তু আমার না মানে এটা ভীষণ ভালো, ওই কথাটা যে ওকে, ওর যে কথাটা ভেতরে ঢুকেছে, আমি সেইখানে খুব খুশি। এবং ঠিক সময় প্রয়োগ করা, ঠিক সময় ওটাকে, সেটা বোধহয় রবীন্দ্রনাথ জানতেন না যে ওনার গান যে এইভাবে প্রয়োগ হবে কখনো। তো এইটা আমি একটু নিশ্চিন্ত হই যে না, ঠিক আছে, ওর হয়তো সেই কথাগুলো, কারণ আজকে না হোক, একটা সময়ে ও রবীন্দ্রনাথের হাত ধরা ছাড়া ওর উপায় থাকবে না। সেটা প্রতিটি মানুষের ক্ষেত্রেই আমি বলি, সে যে কোনো ফিল্ডের মানুষ হোক, যে কোনো বয়সের মানুষ হোক, একটা সময় রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু গতি নেই। মানে এটা এর থেকে সত্যি বোধহয় কিছু নেই। তো বাকি আমি জানি না ও কেমন মানুষ হবে। চেষ্টা করি যে একটু হলেও এই শহরের যে একটু খোলামেলা জায়গাগুলোতে ওকে নিয়ে যেতে, মানে রবিবার হলে বেড়ানোর জায়গাটা মল নয়, একটা খোলা কোনো জায়গায়, একটা ময়দানে গিয়ে যদি দৌড়েও বেড়ায়, সেটাও অনেক প্রয়োজন। তো সেই জায়গায় ওকে একটুখানি ছেড়ে আসার, যে বইয়ের দোকানে নিয়ে গিয়ে, আমি যেদিন আমাদের একটু মনে হয় যে মানে বিশেষ করে আমার যুদ্ধের সাথে ও ভীষণভাবে একাত্ম, এবং একটা কঠিন যে সময়টা আমি পেরিয়ে এলাম, সেদিন আমি আজকে সঙ্গে রাখিনি, কারণ আমি ভেবেছিলাম যে ওর স্মৃতিতে ভালো জিনিসটা থাক। মানে এতটা রূঢ় বাস্তব এই বয়সে ওকে না দেওয়াটাই উচিত বলে মনে হলো। তখন অনেক বিরোধিতা সত্ত্বেও আমি সেই দিনটা আজকে নিয়ে যাইনি, ওই একটা সময়। এবং আমি না ভাবিনি, জানো তো, আমি যখন আমার সঙ্গীকে যখন দান করা হলো কিছু, তো আমার গলা দিয়ে না আমি আগুনের পরশমণি গিয়েছিলাম। আমি ভাবিনি, বা আমি সেদিনে পুরো শ্রান্ত হয়ে আমার আর কিছু প্রার্থনা বেরোলো না। মানে আমি সেদিন আমি বুঝেছিলাম যে রবীন্দ্রনাথ আমায় কতটা শক্ত করে ভেতরে আঁকড়ে না ধরলে ওই গান আমি সেদিন আমার গলা দিয়ে মানে গান বেরোলো না, কথা বেরোলো, আমি জানি না সৌভিক। পরের দিন আমি যখন আজকে বললাম সকালে, তো একটু শক্ত বিষয়, ওকে ভেবেছিলাম এই বয়সে এসে পুরোটা বলা,
তো আমি ওকে এটাই বলেছিলাম, জীবন বয়ে যায় গঙ্গায়, যে গঙ্গার সামনে আমরা যখন দাঁড়াই দেখবে জীবনটা হচ্ছে ওই বয়ে যাওয়ার মতন, কোথাও দেখবে কিছু জিনিস আটকে নেই, জীবনটাও এরকমই বয়ে যায়। তো ওকে আমি নিয়ে গেছিলাম, তারপরে গঙ্গার সামনে দাঁড় করিয়ে আমি বললাম এইটা হলো জীবন, দেখবে কোথাও কোনো জিনিসটা তোমার মন খারাপও এটার সাথে মিশে যাবে, তোমার আনন্দটাও মিশে যাবে, কিছুই থেমে থাকবে না। সেদিন আমি ওকে ও বই পড়তে ভালোবাসে, মানে বই পড়ার থেকে কিনতে খুব ভালোবাসে, সেটার কিছু কিছু যে পড়ে না তা নয়, কিন্তু ওর ভীষণ বই ভাল লাগে, মানে ওকে যদি তুমি কিছু জিজ্ঞেস করো যে তোমার কী লাগবে, ও অন্য কিছু না, ওর বই লাগবেই বলে। তো ওকে সেদিনকে আমি ওই একটা বইয়ের দোকানে নিয়ে গিয়ে আমি বললাম আজকে তুই যা, নত আমি খুব বলি মামা দাম দেখে কিনো, কিন্তু হ্যাঁ ভেবো না যে আমি কিন্তু আমার কিন্তু অত কিছু নেই, তুমি একটুখানি মানে অন্তত মানে এরকম ভরতে থাকলাম তাহলে তো মুশকিল, কিন্তু দাম দেখে কিনবে, আমাদের এইটা বাজেট, এর বেশি তো এই হিসেবটা ওকে শেখানোটা দরকার। আমি সেদিনকে ওকে বলেছিলাম যে তোর যত ইচ্ছে তুই বই কিনতে পারিস, এবং ও আনন্দ মানে ও যেরম যেরম পেরেছে ওর ওই বাস্কেট কিনে। একটা জায়গায় আমার খুব ভালো লাগলো, আমি যখন ওকে বললাম, চকলেট খেতে ভালোবাসে, সব বাচ্চাই ভালোবাসে, তো প্রত্যেকবার আমার কাছে এ করে যে আমি এটা কিনবো ওটা কিনবো, ওই চকলেটটা আমার লাগবে। এবারে সেদিন আমি যখন বললাম যে তুই ঠিক আছে তুই একটা চকলেট তোর পছন্দ মতন চকলেট কিন্তু আমাকে বললো না অনেক কেনা হয়ে গেছে আজকে, আজকে আর আমার চকলেট লাগবে, মানে কিছু না বাচ্চাদের হাত ধরে আমি এইটা এই জন্য বলিনি যেটা আমার ছেলে, আমার কাছে যত ছোটরা আসে আমরা না ওদের ঠিক মতো স্টাডি করতে পারি না, জানো তো, মানে ওরা ওদের ভাষায় ওরা এত কিছু শিক্ষা আমাদের দিয়ে যায় যে আমরা বড়রা সেটা কিন্তু সহজে সেটা বুঝতে পারি না, আমরা ওদের ছোট হিসেবেই দেখি, ছোট তো আমার বাচ্চা, তো ও কি জানে, নয়, ওদের যে বোধটা আছে, ওদের ওই বয়সে ওরা যে কথাটা খুব সহজে বলতে পারে সেটা আমরা সহজে গ্রহণ করতে পারি না বলে না আমরা সেই জায়গাগুলোকে খুব খুব সুন্দর করে আমরা এড়িয়ে চলি। তো ফলে বাচ্চাদের বড় করতে গেলে ওদের এই কথাগুলোকে কিন্তু আমার মনে হয় একটু শোনা প্রয়োজন, মানে আমাদের ছোটোবেলায় এটা করবি না মানে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে কেন করব না এই প্রশ্নটা আমরা ছোটোবেলায় সত্যি করি না, আমি জানি না তুমি করেছো কিনা, আমি এখনও করি না, মানে এখন একটু মাঝে সাঝে একটু কেন বলছো এটা এটা হয়তো করলাম, কিন্তু ওই অভ্যেসটা ছিল না যে এই যে চিন্তা করবো যে কেন সত্যি বললো তো এই। কিন্তু আজকালকার বাচ্চাদের তুমি যদি কিছু বলো ওরা কিন্তু জিজ্ঞেস করবে এটা কেন, আমরা তখন একটু বিরক্ত হয়েছি, আবার কেন কি বলছি, আমি বলছি মানে তুমি করবে না মানে, কিন্তু সেটা নয় সবিক, এই যে কেনর পেছনে এটা শুধু ওদেরকে বলা নয়, এটা কিন্তু আমাদেরও বলা, যে আমরা সত্যি ওদেরকে কি ঠিকটা বললাম যে এটা কেন এটা না করো না, এটার পেছনের যে চিন্তাটা সেটা কি আমরাও কি ঠিক করলাম, তাই না? এবারে এইটা কিন্তু আমরা বাচ্চাদের কাছ থেকে শিখতে পারি, আমরা কিন্তু আলাদা করে এটা নিয়ে ভাববার সময় আমাদের নেই যে আমরা সারাদিন, কারণ আমরা ওদেরকে বলে তারপরে আমরা অন্য কাজে বেরিয়ে যাই, আমরা ওটা থেকে বেরিয়ে আসি, কিন্তু এইটা খুব মানে প্রয়োজন। ফলে এখনকার বাচ্চারা অনেক বেশি কিন্তু ওরা কিন্তু চিন্তা ভাবনা করে, মানে অনেক সেন্সিবল, এবং অনেক কিছু শেখার আছে ওদের থেকে। কিন্তু এখানেও কোথাও একটা কন্ট্রাডিকশন এসেই যায়। আমাদের ছোটবেলাটা, একটু আগে তোমার যে গল্পটা শুনলাম যে খিদে পেয়েছে, কারোর একটা বাড়িতে ঢুকে গেলাম এবং আমি জানি কিছু না হোক আমি কিছু একটুখানি পেটটা ভরে আমি এখান থেকে যেতে পারবো, মানে আমি কিন্তু ভাবছি না কার বাড়িতে এলাম, মানে আমি জানি যে এটা হবে, এটাই তখন ইকোসিস্টেম। আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চা সে যতই সরল হোক, একদম সোজা চিন্তার মানুষ হোক, যতই হোক, সে কিন্তু এটা পারবে না। আমি সেটাতেই আসছি, তার কারণটাই কিন্তু প্যারেন্টিং, এবং এই যে বাচ্চাকে আগলে রাখার
ভাবনা নিয়ে আমরা যে উপদেশগুলো ওদেরকে দিই, সেই উপদেশগুলো কোথাও মনে হয় যে ওদের আসলে কি সরলতাকেও বলতো, ডাইভার্ট আমরা করে ভীষণ দিচ্ছে অন্যদিকে। ভদ্র হওয়ার, মানে আমরা ভীষণ, একটা মানে জোর করে আমাদের, একটা হ্যাঁ, ম্যানারিজম এটা না একটা, হ্যাঁ। করতে নেই, এখানে এইভাবে বলতে নেই। হ্যাঁ, শেখা দরকার আছে, আমি অস্বীকার করছি না যে দুমদাম যা ইচ্ছে একটা চিৎকার চেঁচামেচি, সেটা আমি মানলাম, কিন্তু সেটা শেখাতে গিয়ে না আমরা ওদের সারল্য, ওদের ছোটোবেলাগুলোকে নষ্ট করতে 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 যাচ্ছি। ফলে মানে এটা খুব কষ্টের, মানে খুব কষ্টের। কিন্তু জানি না এটার সত্যি, যে বললে যে ওয়ে আউট জানা নেই এক কিছু প্রশ্নের। ওয়ে আউট হয়তো নেই আর, মানে আমরা যে যুগে আছি, যেভাবে আমরা চালিত হচ্ছি বা আমরা অন্যদেরকে চালিত করার চেষ্টা করছি, এটা থেকে হয়তো বেরোবার জায়গা নেই। কিন্তু যেটা ভালো ঘটছে দিদি, সেটা আমার যেটা মনে হয়েছে যে এখনকার দিনে অনেক ছেলেমেয়েরা যারা এখনকার সময় কলেজে পড়ছে, কিছুদিন পরেই তারা চাকরি জীবনে ঢুকবে, সেই বয়সটা যেটা আমরা অ্যাডোলেসেন্স বলি, এই বয়সের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন আধ্যাত্মিকতার একটা রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তারা পড়াশোনা করছে সেটা নিয়ে, তারা ইউটিউবে ভিডিও দেখছে সেটা নিয়ে, তারা তারা সেই প্র্যাকটিসের মধ্যে আসার চেষ্টা করছে। কঠিন হচ্ছে তাদের জন্য, কিন্তু অনেক সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এটাকে চুজ করেছে এখন, যেটা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। এবং এটার কারণও আছে, কারণ এই চুজ করার আগে অবধি তারা যেভাবে জীবনযাপন করেছে, সেই যাপনের মধ্যে আনন্দ পায়নি, সেই আনন্দটা হয়তো এটার মধ্যে পাচ্ছে। তুমি যেভাবে রবীন্দ্রনাথকে পেয়েছো, সুর পেয়েছো, আমি যেভাবে বাচিককে পেয়েছি বা কবিতার লাইন পেয়েছি, মানে আমার এখনো মনে আছে ক্লাস 10-এ ফিজিক্স পরীক্ষার বইটা বাবা দেখছে, বই পড়ছি, কিন্তু বইয়ের এপাশে একটা কবিতার বই রয়েছে, প্রেমেন্দ্র মিত্র পড়ছিলাম সেদিন, মনে আছে আমার। তো এটা এখন কেউ করে না, কারণ তাদের প্যাশনগুলো না ভীষণ ডাইভার্টেড। তোমার প্যাশনকে আঁকড়ে ধরে তুমি বেঁচেছো, আমি বেঁচেছি, আমাদের সময়কার ছেলেমেয়েরা বেঁচেছে, কারোর হয়তো খেলা প্যাশন ছিল, সারাদিন খেলছে সে, কিন্তু এখন প্যাশনগুলো কিন্তু খুব মাল্টিটাস্কিংয়ে ঢুকে, মানে বিভিন্ন প্যাশন তার, সেটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। এবার আমরা শেষের দিকে আসছি দিদি, দুটো গান, যে গানে তুমি মনে করো যে গান তোমাকে বারবার তোমার ভিতরে তোমাকে প্রবেশ করাতে সাহায্য করে, সেই গান দুটো কি? বা দুটোর বেশিও হতে পারে, মানে যে দুটোই হতে হবে তার কোনো মানে নেই। অনেকগুলো গান আছে, কিন্তু তার মধ্যে থেকে একটি গান আমায় ভীষণ, মানে আমি ওটা বোধহয় সবচেয়ে বেশি বার গিয়েছি, কিন্তু যখন গাই এখনও প্রথম বললেই ওই গানটার কথাই আমার মানে মাথায় আসে। কোথাও না কোথাও জীবনের যেতে নাহি দিব কবিতাটা আমায় খুব মনে করায়। যেতে নাহি দিব শুধু যে ওপারে যাওয়ার বিষয় নয়, এটার একটা, এই কথাটা একটা অনেক অনেক কিছুর সাথে যেন যুক্ত। সেটা হচ্ছে ও যে মানে না মানা। আমি জানি না, আমার কখনো আমি যখন গাই তখন হয়তো বা আমি মানে আমার জীবনের সাথে তো রবীন্দ্রনাথের গান মিশে থাকে, ফলে কোনো সময় আমার আজুর মুখটা মনে পড়ে, যে ওর এই যে আমি যখন বেরোই তখন, মানে সেদিনের ও যে মানে না মানার রূপ আমার কাছে অন্য রকম ধরা দেয়। অন্য কোনো সময়ের হয়তো একটা প্রেক্ষাপট, তখন সেই দিনের বলা এটা চেঞ্জ হয়। বা পূজা পর্যায়ের গানগুলো আমায় ভীষণ একটা কোথাও মানে জুড়তে জুড়তে যায় আর কি। এরকম একটা দুটো গান বলা একটুখানি বোধহয় শোভিত।
ঠিক তাই। আমি সেই জন্য দুটো বলার পরে তোমাকে বললাম যে শুধু দুটোতেই থেমে থেকো না, কারণ খুব মুশকিল সেটা, সেটা খুব কঠিন কাজ। আমরা শেষের দিকে যাচ্ছি দিদি, কিন্তু একটা প্রশ্ন তোমাকে কথা বলতে বলতে আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা ছাপিয়ে যাব না। সেটা হচ্ছে যে যারা, বা একটু ঘুরিয়ে করি, রবীন্দ্রনাথ যাদেরকে স্পর্শ করেননি এখন, যারা প্রতিনিয়ত নিজের ব্যর্থতাকে অন্যের উপর চাপিয়ে জীবনযাপন করছে, যারা প্রতিনিয়ত সবসময় একটা কমপ্লেন, ক্রিটিসাইজ করছেন, তাদের দৈনন্দিন জীবনের যে যাপনটা, সকালে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেরম একজন মানুষ যদি তোমার সামনে আসে, তোমার সাথে কথোপকথনে মগ্ন হয়, তাকে তুমি রবীন্দ্রনাথকে কিভাবে ছুঁয়ে দেবে? তার কাছে শুধু কথা শুনতে চাইবো। সে যখন কথা বলতে থাকবে বলতে থাকবে, একটা জায়গায় কিন্তু তাকে তার মূল স্রোতে ফিরতে হবে গো, তাই না? সেই মূল স্রোতেই রয়েছেন রবীন্দ্রনাথ। ধরো মানুষ যখন আমিত্বে ডুবে যায়, আমার কথা আমার কথা আমার কথা, মানে যেটা হয় আর কি, মনে হয় বলতে বলতে সেই আমের মধ্যে তার যে আমি, সে কিন্তু এখানে ফিরতে বাধ্য। সৌভিক, তোমার নিজের কথা তুমি কতটা বলতে পারো, এবং যে ওই বিন্দুতে যখনই ফিরবে, তাকে রবীন্দ্রনাথ ধরানোটা কিন্তু কঠিন কাজ নয়। এটা হয়ে ওঠে না বলেই তাদের এই যে, ধরো আমার মনে হয় যে আমরা আমাদের দিনের শেষে আমরা তো নিজের মুখোমুখি হই সব থেকে, মানে সেখানে কোনো মিথ্যাচার চলে না, তাই না? এবার আমাকে, আমি যতটা, আমি হয়তো প্রচুর ভালো কথা বলে যাচ্ছি, কিন্তু দিনের শেষে যখন আমার সাথে আমার আমি যখন আমার সামনে এসে দাঁড়াবো, মুখোমুখি হব, তখন কিন্তু কোনো তখন কেউ বাঁচাতে পারে না। মানে সেই লড়াইটা কিন্তু সাংঘাতিক লড়াই, যে আমি যে সারাদিন ধরে এত কথা বললাম, এত কাজ করলাম, সেটা আমি কার জন্য করলাম। এবং সেখানে কোনো মিথ্যাচার তো হবে না, কারণ ভেতরের আমি তো ছাড়বে না যে তুমি যে এত কথা বললে, তুমি তোমার তোমার তুমি কি, মানে তোমার ক্ষমতা কতটুকু যে তুমি এই কথাগুলো বলতে পারো যে আমি এটা করেছি। তো সেই বোধটা যখন আসবে, সেটা শুধুমাত্র কথাই আনতে পারে সৌভিক। সেই মানুষটার সাথে কথা তাকে বলতে দিতে হবে। হয়তো তোমার মনে হবে বাবারে আর নেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে, কিন্তু একটা জায়গায় এসে, এটা আমি আমার কাজের ক্ষেত্রে দেখেছি, জানো তো, মানে আমি এটা যে বলতে দিতে হয়। এই যে ধরো রাগ হয়েছে একজন, ধরো আমার কাছে এটা মাঝে মাঝেই হয় যে খুব রেগে এসছেন ভদ্রলোক, এবারে রেগে এসে প্রচণ্ড রাগী, না এটা আমি কেন পাইনি, এটা কেন করেননি, ওটা কেন হয়নি, আমি এত এই করেছি, ওই করেছি, সেই করেছি। একটা জায়গায় এসে না, সে একটু দেখি, তখন যদি তুমি হেসে কথা বলো, তার যে এতক্ষণের যে অভিমান ছিল, সেটা যেন ভ্যানিশ হয়ে যায়। আমি দেখেছি এটা, মানে কারণ রাগের, আমি যদি তার সাথে লড়াইয়ে নামি, সে হবে না, মানে তাহলে তাকে আর আমার জায়গায় আনানো সম্ভব হবে না। এটা তখনই সম্ভব, তাকে বলতে দিতে হবে তার সমস্ত কথা। যখন সেও তো মানুষ, মানে একটা জায়গায় মনে হয় না যে সব মানুষের চাওয়া কিন্তু একটাই থাকে। আমরা ফরচুনেট যে আমার কাছে সেই একটা শান্তি মন্ত্র আছে, যেখানে আমি নিজেকে খুঁজে পাওয়ার একটা জায়গা আমি খুঁজে পেয়েছি, সেটা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আরেকজন যদি সেটা না পেয়ে থাকে,
তাকে সেই খোঁজটা দেবার দায়িত্বটা কিন্তু কোথাও না কোথাও আমাদের থাকে, সেই দায়টা থাকে, এবং তার সে সেটা পেরে ওঠেনি কোনো কারণে। সেও কিন্তু লড়াই করছে। সে যে এই যে আমি কথাটা বলছে, সে যে ভীষণ খুশি হয়ে বলছে তা নয় কিন্তু। ফলে তাকে যদি বলতে দাও, একটা জায়গায় এসে সে শান্ত হবে। তখন তুমি তোমার কথাটা যদি বলে ফেলো বা একটা হাত ধরিয়ে ফেলো, আমার মনে হয় সেই শক্ত হাতটাকে ধরে ফেলবে তখন। ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু সেই ধৈর্যটাই হয়তো আমাদের এখন হারাচ্ছে। তাকে শেষ করতে দেওয়ার ধৈর্য, সেটা কি আমার মধ্যে আছে? সেইটা মনে হয়, সেটাই হয়তো রবীন্দ্রনাথ চর্চা, বা সেটাই হয়তো সাহিত্য চর্চা। সৃষ্টির চর্চা আমাদেরকে হয়তো অনেক বেশি শান্ত করে, অনেক বেশি ধৈর্যশীল করে। যে কোনো সৃষ্টি, সেটা গান হোক, কবিতা হোক, আঁকা হোক, নাচ হোক। কারণ কোনো সৃষ্টি একবারেই সম্পূর্ণ হয় না, বা কতবারে সম্পূর্ণ হবে কেউ জানে না। তোমার একটা গান যে কোনটা তুমি এতভাবে গেয়েছো, বিভিন্ন সময়ের বিভিন্ন মননের গেয়েছো, কোনটা যে ঠিক আজকের দিনে তুমি এখানে দাঁড়িয়ে বা এখানে থেকে যদি ভাবো কোনটা ঠিকভাবে গেয়েছি বা আমি কোনটা ঠিকভাবে আবৃত্তি করেছি, সেটা খুব কঠিন কিন্তু বলা। তো আমার এই বৃত্তটা কিন্তু খুব ইনফাইনাইট। কি কথা, একই গান আমরা বলি, কারণ আমাদের খোঁজার শেষ নেই। কিন্তু আমরা যদি খুঁজে পেয়ে যাই, তাহলে আমাদের আর সেটা বলা যাবে না। সেইটা, হ্যাঁ, সেই চামটা তখন চলে যাবে। আমার মনে হয় এটাই মিস্টেক থাকাই দরকার এই পার্টটাকে। দিদি, শেষের দিকে এলাম, তবে আজকের কথোপকথনের শেষ। হ্যাঁ, তোমাকে আজকে ছাড়তে হবে, কিন্তু তোমাকে ছাড়ছি না। তো সেই জন্য যেটা আমার বা আমাদের দর্শক যারা টিকটকার্স থেকে ভালো থাকার কিছু প্রয়াস খুঁজে পাওয়ার চেষ্টা করেন, সেই মানুষগুলোর জন্য তুমি আধ্যাত্মিকতা, রবীন্দ্রনাথ, দৈনন্দিন জীবন, এখনকার দিনের যারা এই একটা অদ্ভুত ইঁদুর দৌড়ে দৌড়চ্ছেন, এই মানুষগুলোর জন্য তোমার থেকে তারা কি জানবে, বা তোমার থেকে তাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসগুলোর মধ্যে কি প্র্যাকটিস তারা চেঞ্জ করতে পারে, সেটা যদি একটু সাজেস্ট করো, তাহলে আমরা এই পার্টটা, শুধু এই শেষটুকুই আলাদা করে ক্লিপ বানিয়ে আমরা অনেকের কাছে পৌঁছবো। যারা পডকাস্ট দেখবেন পুরোটা, তারা তো পুরোটা দেখবেনই, কিন্তু এই পার্টটা যেখান থেকে তুমি একজন মা, একজন রবীন্দ্র অনুরাগী, এবং ছোটবেলার শান্তিনিকেতন থেকে বড় হওয়া তোমার মধ্যে যে শান্তিনিকেতনই মানুষ গড়ে উঠেছেন, মানে আমি তো দেখতেই পাচ্ছি যে তোমার মধ্যে তোমার সম্পূর্ণ, মানে তুমি অ্যাজ আ প্যাকেজ, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলার ধরন। কণিকা বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখিনি, কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শুনেছি আমরা, সেভাবে আমি ওনাকে চিনেছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, এই গানটি, মানে তখন যেভাবে ওনার গলায় শুনেছি, মানে সেই প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি। তো তোমার এই সময়ের যারা আমরা কর্পোরেটে কাজ করছে, যা বা ধরো ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, সেটা থেকে কিন্তু তোমার, মানে তুমি একদম আলাদা, সেটা তুমি নিজেও জানো। তোমার সাথে কথা বলে ভীষণ শান্ত লাগছে। এভাবে আমি কোনোদিন পডকাস্টে কথা বলিনি কারোর সাথে, এত শান্ত হয়ে। আমি জানি না অঙ্কুর পরে বলবে হয়তো আমার সাউন্ড কতটা আসছে, এত আস্তেও কথা বলিনি। এটা কিন্তু শান্তিনিকেতন থেকে পাওয়া তোমার ম্যাজিক। এটা হয়তো তুমি এমিনেট করো, এটা তুমি ছড়িয়ে দিচ্ছ। সেটাই ছড়াতে বলছি আরও লোকের কাছে, যে কিভাবে এটাকে আমরা চর্চা করতে পারি। এই শান্ত থাকা, ভালোটাকে খুঁজে পাওয়া। দেখো, চেষ্টাটার মধ্যে আমিও রয়েছি। মানে এটা নয় যে আমি সবসময় যে আমি এইরমই থাকতে পারি, তা নয়। আমি অস্বীকার করছি না, কারণ
তাহলে আমি মিথ্যাচারিতা করছি, তা নয়। আমার একটা কথা মনে হয় যে কিছুটা সময় আমি সত্যি কি চাই সেইটা নিজেকে প্রশ্ন করা খুব প্রয়োজন। আমি ধরো এই যে কোভিড গেল, তো কোভিডের অনেক খারাপ দিক আছে, সেটা আমার না বললেও সবাই জানে। একটা ভালো দিক আছে, আমরা অল্পে বাঁচতে শিখেছিলাম। আমরা এই যে দৌড়টা দিই, আমরা অনেক কিছু পেতে দৌড়ই, তাই না? সত্যি আমাদের কি এতটা প্রয়োজন আছে? এবং কতটা প্রয়োজন আছে? এবং জীবন মুঠো করে যদি ধরতে যাও পিছলে যাবে। এখন খুলবে, তুমি যদি একটা বালি মুঠো করে ধরো, খুলে দেখবে একটাও নেই। তুমি যদি হালকাভাবে ধরো, সেটা বর্ষার টুকটুক জল হলো, তোমার কাছে সেটা রয়ে যাবে। অনেক ধরতে গেলে কিন্তু একটা বিন্দুও তোমার হাতে থাকবে না। তো ফলে এইটা আমাদের একটা প্রয়োজন, আমরা সত্যি কতটা চাই এইটা আমাদের জানা প্রয়োজন আছে। সেটা যেদিন আমরা নিজেকে সেটার জন্য নিজেকে একটু সময় দিতে হবে। আমার ভালো লাগাগুলোকে আমায় জানতে হবে যে আমি এইটাতে ভালো থাকি। সেটা গান হতে পারে, কারোর নাচ হতে পারে, কারোর অভিনয় হতে পারে, কারোর কবিতা বলা হতে পারে। এই যে দৌড়ের বাইরে নিজেকে আমাদের একটু জানা, এটা সবাই বলেছে, এটা নতুন কোনো আমার এই নয়। বা আমি এইভাবে নিজেকে রোজ প্রশ্ন করি যে আমার সত্যি কথা ব্যস্ততা প্রত্যেক মানুষের মধ্যেই আছেন, কারণ এটা ছাড়া এটা আমরা মানে যখন সেটা একটা দায়িত্ব থাকে, তাই না? মানে আমরা মানে তো আমি একলা, আমি তো বলি আজকে একটা জায়গায় পৌঁছে দিলে আমি 3টে গীতবিতান হাতে রাস্তায় বেরিয়ে পড়বো। মানে আমার সত্যি কথা, এটা আমার খুব আমার ভীষণ ইচ্ছে ছিল যে পন্ডিচেরিতে থাকবো, কিন্তু পন্ডিচেরিতে থাকা যাবে না, সেটার আবার অন্য নিয়ম আছে। তো সেই বয়স পেরিয়ে গেছে আমার, পন্ডিচেরিতে হবে না। কিন্তু আমি আমার মতন বাঁচবো, আমার মানে আমি একটু বেরোতে চাই। মানে আমার একটা ঠিকানা দরকার নেই, আমার কিছুর প্রয়োজন নেই, আমি একটু নিজের মতন করে আমি চলতে চাই আর কি। তো সেটা আজও দায়িত্ব পড়ে ওকে, ওর জীবনের হাতে ওকে ধরিয়ে দিয়ে তারপরে জানি না কবে। কিন্তু তাই বলে সবাইকে রাস্তায় নামতে আমি বলছি না, কিন্তু নিজেকে খোঁজা খুব প্রয়োজন সৌভিক। এটা সবার কাছে শুনেছি, কিন্তু আজকে এটা উপলব্ধি করি যে নিজেকে যতক্ষণ না, নিজের চাওয়াটাকে যতক্ষণ না তুমি পরিষ্কার না করতে পারবে, ততদিন কিন্তু যেই শান্তিটার প্রয়োজন আছে সেইটা পাওয়া যাবে না। কিন্তু জয় গোস্বামীর একটা সৃষ্টি পড়েছিলাম, করি ও কোমল। 3জন চরিত্র, 3জনই শান্তিনিকেতনের ছাত্রছাত্রী, একজন ছাত্রী, 2জন ছাত্র। তার মধ্যে একজন ন্যারেটর, যিনি জয় গোস্বামী নিজেকে রেখেছেন সেখানে, আর একজন পুরুষ, একজন মহিলা, ছাত্র এবং ছাত্রী। তারা ভীষণ ভালো বন্ধু। ছাত্রীটি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, তার অসম্ভব অ্যাম্বিশন, কিন্তু ছাত্রটি গানের মানুষ। তার সাথে যখনই ওই ছাত্রীর কথা হয়, তখন তারা বিভিন্ন রাগ নিয়ে কথা বলে। ছাত্রটি তার বান্ধবীকে বলে, তুই শুদ্ধ, এবং বিভিন্ন রাগ, সেখানে ইমনের কথা আসে, ভৈরবীর কথা আসে, এবং এইভাবে চরিত্রটি চলতে থাকে। পারলে শুনো, ওটার একটি সুন্দর, আমি তোমাকে লিঙ্কটা পাঠাবো, শুনো। এবং তারা গল্প করতে করতে মেয়েটি সাইকেল চালিয়ে হাঁটতে থাকে এবং ছাত্রটি তার পাশে পাশে হাঁটতে থাকে, এবং প্রথম কথোপকথনই হচ্ছে যে
পাতা লাগিয়েছিস কেন মাথায়, লোকে তো ফুল লাগায়, তুই পাতা লাগিয়েছিস কেন? সেই দিয়ে কথোপকথন শুরু। এবার হাঁটতে হাঁটতে তারা খোয়াইয়ের কাছে পৌঁছয়। সেখানে তাদের মধ্যে বচসা হয়, কতটা খোয়াই কার, এই খোয়াইটা তোর, ওইটুকু আমার, সেই দিয়ে চলে। এবং কথা হতে হতে একজন বাউলের কথা আসে, যে বাউলের প্রেমে পড়ে ওই ছাত্রী। মানে একটা হয় না ইনফ্যাচুয়েশন, দেখে একটা ভীষণ ভালো লাগা। তার কি দেখে ভালো লাগলো বাউলের ওই কাঁচা পাকা গোফের মাঝে যে হাসিটা, সেটা তার ভালো লেগেছে। এবং তার বুকটা ভালো লেগেছে, বুক খোলা। সে তো সুন্দরভাবে জামা কাপড় পরে নেই, সেটা সেই ছাত্রীর ভীষণ ভালো লেগেছে, যে এই যে খোলামেলা ভাবনা, এই যে জীবনযাপন। এবং সেই বাউল যখন ছাত্রী তাকে দেখেছে, তখন সেই বাউল গাইছিলেন, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ। তো সেইটুকুতেই ছাত্রী তার প্রেমে পড়ে। তো এটা নিয়ে কথোপকথন চলে। শেষের দিকে জানা যায়, ন্যারেটর বলেন যে ছাত্রীটি এখন কোথাও একটা বিদেশে কোনো এক্সিবিশন করে ফিরছে, আর ছাত্রটি তলিয়ে গেছে কোনো সুরের তলায়। এই যে খুঁজে পাওয়ার কথা বললে, দুজনই খুঁজে পেল কিন্তু নিজেকে। কেউ সুরেই রয়ে গেল, খুঁজতে খুঁজতে সুরেই রয়ে গেল, আর কেউ তার নিজের স্বপ্ন নিয়ে রয়ে গেল। কিন্তু তার মধ্যেও, সেই আর্কিটেকচারের মধ্যেও যেটা সে রেখে গেল, সেটা হচ্ছে মাদার, মা, যেটা সে ছোটবেলা থেকেই সৃষ্টি করছিল তার সব আর্কিটেকচারে। এটা নিয়েই জয় গোস্বামীর লেখাটা। এবং তোমার সাথে কথা বলতে বলতে এই সবটুকু খুঁজে পেলাম, শান্তিনিকেতন, মা, সন্তান, রবীন্দ্রনাথ, খোয়াই। হ্যাঁ, তাই সবটুকু শেষে জুড়লাম করিও কোমলের সাথে কথা বলতে বলতে। মনে হলো যে মানে এটা আমি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, প্রত্যেক 2 সপ্তাহ পর পর শুনি, আমার মুখস্থ, কিন্তু তাও আমার মনে হয় প্রথম শুনছি। এত সুন্দর প্রয়াস শ্রীকান্ত আচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং জয় গোস্বামী নিজে, ওনাদের 3 জনের রেকর্ডিং। হ্যাঁ, এবং অসাধারণ। তো তোমার সাথে কথা বলতে বলতে এই যে রবীন্দ্রনাথকে পাওয়া, এই রবীন্দ্রনাথকে পাওয়ার মধ্যে একটা উপলব্ধি হয়। আমার মনে হয় গুণীজন তাদেরকেই বলে যাদেরকে পাওয়া মানে নিজেকেও খুঁজে পাওয়া তাদের মধ্যে। তবেই মনে হয় গুণটা গুণ হতে থাকে, দ্বিগুণ হতে থাকে, এবং সেটা বাড়তে থাকে। তোমার সময় বার করে যে তুমি এলে, এটার জন্য ধন্যবাদ দেব। ধন্যবাদ দেব না তোমাকে আমি, কিন্তু কৃতজ্ঞতা, হ্যাঁ, প্রাণ ভরা কৃতজ্ঞতা আমার থেকে, আমাদের সবার থেকে। এবং তোমাকে শোনা, তোমাকে এভাবে পাওয়া, কারণ তোমার সাথে সবসময় একটু ছোট ছোট কথা হয়েছে, কাজ নিয়ে কথা হয়েছে, তোমার কাজ, আমাদের দরকারের কাজ। কিন্তু এত কথা যে বললাম, সেটা যে তোমরা শুনলে, সেটা আমার যে কত বড় পাওয়া। কারণ এই সময়টা ভীষণ মানে আমারও প্রয়োজন। এই যে একটা আড়ম্বরহীন, আমি জানি না তোমাদের এর পরে হয়তো অনেক এদিক ওদিক কাটাকুটি করতে হবে কি না, কিন্তু অবান্তর অনেক কথা যদি বলি, কিন্তু এই যে অনর্গল কথা বলতে দিলে, সেটার জন্য তো আমার আজীবনকালের কৃতজ্ঞতা রইল। মানে আজ কৃতজ্ঞতা বলবো না, ভালোবাসা রইল, যে এই দিনটা আমার মনে থাকবে, যে এতটা সময় ধরে আমাকে বলতে দিলে। মানে আমি হয়তো এত কথা এরমভাবে যে আগে কতদিন আগে বলেছি সত্যিই আমি জানি না। তো সেই জন্য তোমাদেরও অনেক ভালোবাসা। কিন্তু তোমাকে ছাড়বো না, তো একবারেই ছাড়বো না। এরকম আমরা আরো এপিসোড করব, তখন আরো আরো ভিতরে ঢুকে ঢুকে কথা বলবো, তোমার প্রত্যেকটা উপলব্ধির কথা শুনবো আরো। আজকে তো প্রথম আমাদের ট্রেনিংয়ের ভাষায় একটা ইংরাজি শব্দ আছে, 2টো শব্দ, সেটাকে বলা হয় আইস ব্রেকিং। তো আমরা একটা আইস ব্রেকিং করেছি শুধুমাত্র আজকে। তারপরে তো আরো গভীরে যাব, এবং তোমার থেকে আরো শিখবো, আরো জানবো। এবং আমার মনে হয় একটাই জীবন, যদিও রিইনকার্নেশনের কথা লেখা আছে আমাদের বেদাস, গীতায়, কিন্তু আমার বিশ্বাস একটাই জীবন, এবং এটাতেই নিংড়ে নিতে হবে সবকিছু, যা কিছু আছে।
এবং এই শেখাগুলোকেও নিংড়ে নিচ্ছি। এত গুণীজনদের পাশে পাই, তাদের থেকে এত শিখি। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, তুমি যে সময় বার করে এলে। এবং এই এপিসোডটা আমি একদম শুধুমাত্র কয়েকটা ভুলভাল বাজে আওয়াজ ছাড়া আমরা এপিসোড থেকে কিচ্ছু কাটবো না। যেটুকু কথা হয়েছে আমরা পুরো এপিসোডটাই আমরা আপলোড করব। এবং যারা তোমরা দেখলে আজকের এপিসোডে, আগের দিনে এপিসোডেও বলেছি, আজকেও বললাম, কিছু কথোপকথন থাকে যে কথোপকথনে শুরু আর শেষের মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। শুরুটা ভীষণ একটা ফর্মাল তৈরি হয়, আমার যারা গেস্ট আসছেন তাদেরকে আহ্বান জানানো, তাদেরকে ওয়েলকাম করা, কিন্তু শেষটায় আমার মনে হয় আলাদা করে আহ্বান জানানোর কিছু নেই। তারা তো আমারই মানুষ, আমারই লোক, আমাদের সবার নিজের। আমি কি রোজ বাড়ি গিয়ে আমার বাবা মাকে আহ্বান জানাই? আমার দিদিকে কেন জানাবো তাহলে? তো শেষটা এই যে ইনফর্মাল হয়ে গেল, এই যে ক্যাজুয়াল হয়ে গেল, এটাই রবীন্দ্রনাথের চাপ, এটাই রবীন্দ্রনাথের ম্যাজিক, এবং রবীন্দ্রনাথের মধ্যে বড় হওয়া মানুষদের ম্যাজিক। আমরা শিখছি, প্রতিনিয়ত শিখছি এবং শিখে যাব। এই পুরো পর্বটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আর যদি কিছু শিখে থাকো তাহলে এখানেই কমেন্টে জানাও এবং আমরা রিপ্লাই করব সেখানে। ভালো থাকাটা শুধুমাত্র চয়েস নয়, ওটা একটা আর্ট। আর এমন গুণীজনের থেকে সেই আর্টগুলোকে শিখে নিতে হয়। তাই আমরাও নিংড়ে নিচ্ছি যেটুকু পারছি। অনেক ধন্যবাদ আজকে এপিসোড দেখার জন্য। সবাই ভালো থাকো। আর এটা প্রমিস করলাম, পরের বার দিদিকে অবশ্যই আরও অনেকক্ষণ ধরে কথা বলাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টি টকার্স পডকাস্ট। Voice. After Amitabh Bachchan, I think you rank quite well. You have